সরি, আমাদের একটু টেকনিক্যাল ডিফিকাল্টি ছিল। ওকে। সো চলো আমরা আবার গেট ব্যাক করি ক্লাসে। তো যেটা বলতেছিলাম যে আমাদের আজকের যে টপিকটা সেটা সবার জন্য একটা কমন টপিক আমি সিলেক্ট করেছি, ভিসকোসিটি বা সান্দ্রতা। ঠিক আছে, এটা এটা কি জিনিস? খুব সিম্পলি যদি বলি আমরা, সলিড সলিড যেমন ফ্রিকশন কাজ করে কঠিন পদার্থের মধ্যে, তরল বা বায়বীয়র ক্ষেত্রে অর্থাৎ গ্যাস অথবা লিকুইডের ক্ষেত্রে হচ্ছে ভিসকসিটি বা সান্দ্র বল কাজ করে। ঠিক আছে। সো এটা অনেকটা ফ্রিকশনের মতোই, মানে ভিসকসিটি আর ফ্রিকশন অনেকটা সিমিলার, একটা সলিডের ক্ষেত্রে আর একটা ধরো লিকুইড গ্যাসের ক্ষেত্রে হয়। ঠিক আছে। এখন এটা কোথায় কাজে লাগে, মানে আমি কেন আসলে এটা তোমাদেরকে পড়াইতেছি, আমি যদি একটু আইডিয়া দেই যে ইভেন আমি আমার চাকরি জীবনে এখনো এটা কম বেশি এটার ইউজ করা লাগতেছে বা এটার আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগতেছে। ঠিক আছে। যেমন ধরো, তোমার একটা খুব কমন অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রির একটা কমন ফেনোমেনা তোমাদেরকে বলি। সেটা হচ্ছে যখন আমরা মাটির নিচ থেকে তেল তুলি, ঠিক আছে, সো তেল যখন তোমার হচ্ছে কি বলে, মানে একটা টিউবের ভিতর দিয়ে আসে, এটাকে বলে আমরা কূপ খনন করা থাকে বা একটা ওয়েল ড্রিল করা থাকে, এটার নিচ থেকে তেল, ধরো হাই প্রেসারের তেল আছে, ওইটা হচ্ছে সারফেসে আসবে। এখন এই হাই প্রেসারের তেলটা যখন সারফেসে আসে, নর্মালি এই তেলের কিন্তু একটা ভিসকোসিটি থাকে, তেলের একটা সান্দ্রতা থাকে। যেমন তোমরা যারা গাড়ি সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে, দেখবা যে গাড়িতে মোবিল ইউজ করে, ঠিক না? মোবিল ইউজ করার কারণ হচ্ছে আহ, মোবিল আসলে একটা কোম্পানির নাম, অ্যাকচুয়ালি যেটা ইউজ করে ওটা হচ্ছে এক ধরনের লুব্রিক্যান্ট ইউজ করে। তো ওই যে যে লুব্রিক্যান্ট বা ওই যে যে ইঞ্জিন অয়েল যেটাকে আমরা বলি মোবিল, আহ, সেটার একটা তেল তেলা ধর্ম থাকে। সেটার কাজই হচ্ছে পিস্টন আর সিলিন্ডার, এই যে পিস্টনটা যে সিলিন্ডারের ভিতরে উঠানামা করতেছে, এই উঠানামা যখন করতেছে তখন যাতে এদের মধ্যে ফ্রিকশন বেশি না হয়, ফ্রিকশনটাকে কমানোর জন্য আমরা হচ্ছে এই মোবিল ইউজ করি অথবা যেটাকে বলে ইঞ্জিন অয়েল ইউজ করি। ঠিক আছে। কিন্তু তুমি দেখবা অনেক দিন ধরে এটা ইউজ করার করতে করতে এই তেল তেলা ধর্মটা কমে যেতে থাকে, আঠালো হয়ে যায়, অনেক বেশি অনেক বেশি থিক হয়ে যায়, অনেক বেশি মানে পাতলা একটা তরল। তুমি দেখবা যে 3 মাস ইউজ করার পরে ওটা অনেক মোটা হয়ে গেছে, ওটা অনেক ভারী হয়ে গেছে। তো কেন হয়? কারণ হচ্ছে যে ওটা যখন পিস্টন সিলিন্ডারের সাথে কন্ট্যাক্টে থাকে, পিস্টন সিলিন্ডারে কিছু না কিছু ফ্রিকশনের জন্য, ধরো যে সবসময় লোহা 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 যদি ফ্রিকশন হয়, তেলটা সেটা কমানোর চেষ্টা করতে হবে, তারপরেও কিছু না কিছু তো ফ্রিকশন হয়। সো ওয়্যার অ্যান্ড টিয়ার হয়, ওয়্যার অ্যান্ড টিয়ারের জন্য কিছু কিছু মেটাল পার্টিকেল আসলে ওইটার ভিতরে ঢুকে যায়। সো এটা পুরোপুরি আর তেল তেলা থাকে না, পুরোপুরি একটা লুব্রিকেন্ট হিসেবে থাকে না। লুব্রিকেন্টের মধ্যে অনেক কি বলে, মেটালিক জিনিসপত্র, ধাতব জিনিসপত্র ডিজলভ হয়ে যায় গুঁড়া 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 আকারে। ঠিক আছে। তো তখন ওটার ভিসকোসিটি চেঞ্জ হয়, ওটার সান্দ্রতা চেঞ্জ হয়। ঠিক আছে। যখন এটাকে প্রথম তুমি ইউজ করতেছো, একটা মোবিলকে তুমি প্রথম ইউজ করতেছো, তখন তার সান্দ্রতার একটা ভ্যালু থাকে, ভিসকোসিটির একটা ভ্যালু থাকে। যত দিন যেতে থাকে এটার ভিসকোসিটি বেড়ে যেতে থাকে। ভিসকোসিটি বেড়ে যাওয়া মানে হচ্ছে আঠালো ধর্মটা বেড়ে যাওয়া। আঠালো ধর্ম বেড়ে গেলে কি হবে? পিস্টন সিলিন্ডার উঠানামা করবে পিস্টন সিলিন্ডারের ভিতর দিয়ে, কিন্তু আঠালো বেশি হইলে পরে কি এটা সহজে উঠানামা করতে পারবে না, কিন্তু এখানে প্রচুর ফ্রিকশন হবে, প্রচুর কি কষ্ট করে উঠানামা করতে হবে। এই জন্যই দেখবা গাড়িতে যদি 3-4 মাস পরে তুমি মোবিল বা ইঞ্জিন অয়েল চেঞ্জ না করো, 6 মাস রেখে দিলা, তুমি দেখবা যে গাড়ির ইঞ্জিনের অ্যাক্সেলেটর পা দিতেছো কিন্তু ইঞ্জিন ভাগতেছে না, ভারী হয়ে গেছে গাড়ি, যেটা আমরা বলি যে ইঞ্জিন সহজে সামনে আগাইতে চাচ্ছে না। কেন? কারণ এত বেশি আঠালো হয়ে গেছে ওই আহ, কি বলে তোমার হচ্ছে লুব্রিক্যান্টটা। তখন দেখা যাবে যে ওই কি বলে তোমার পিস্টন সিলিন্ডার স্মুথ আর তোমার উপরে ওঠানামা হবে না, ওটা আটকা আটকায় ধরে রাখতে চাবে। ঠিক আছে। এখন এটা একটা যেমন এক্সাম্পল দিলাম। আহ, আরো এক্সাম্পল আছে, যেমন ধরো তুমি যেটা আমরা বলতেছিলাম যে আমরা যখন মাটির নিচ থেকে তেল তুলি, তেল যখন তুলি তখন হচ্ছে তেল যখন টিউবের ভিতর দিয়ে বা এই কূপের ভিতর দিয়ে উপরে আসতে থাকে তখন অনেক ফ্রিকশন হয়, অনেক ঘর্ষণ হয়। ওইটাকেও কাইন্ড অফ কি আমরা মানে সান্দ্র বল হিসেবে চিন্তা করতে পারি বা ভিসকাস ফোর্স হিসেবে চিন্তা করতে পারি। সো তেলের এক ধরনের ভিসকোসিটি আছে, পানির আরেক ধরনের ভিসকোসিটি আছে। আবার তুমি যে মোবিল ইউজ করতেছো ওইটার ভিসকোসিটি আলাদা। সো প্রত্যেকটা পদার্থেরই আঠালো ধর্ম বা তেল তেলা ধর্মটা কিন্তু আলাদা। আঠালো ধর্ম যত বেশি, তেল তেলা ধর্ম তত কম হবে। আঠালো ধর্ম যত কম, তেল তেলা ধর্ম তত কি হবে বলো তো? বেশি হবে। ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে মাটির নিচ থেকে যে তেলটা উপরে উঠে আসবে, সো অনেক হাই প্রেসারের তেলকে যখন আমরা উপরে তুলতে থাকি আস্তে আস্তে তো প্রেসার কমতে থাকে। সো অনেক দিন ধরে তুমি যখন তেল তুলতেছো তুলতেছো মাটির নিচ থেকে, ওই তেলের যে নিচে যে ট্যাঙ্কটা রয়েছে ধরো, যেটাকে আমরা রেজার্ভার বলি, ওখানে আস্তে আস্তে প্রেসার কমে যেতে থাকে। যেমন ধরো তুমি বাসা বাড়িতে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করো,
দেখবা যে যত দিন যাবে গ্যাস ইউজ করতে থাকবা প্রেসার কমে যায়, তেলেরও ওই একই রকম, মাটির নিচ থেকে তুলতেছো তেলের প্রেসার কমে যাবে। তো একটা সময় তেল দেখা যায় যে সহজে আর আসতে চায় না। তেলের ধরো নিচে একটা হাই প্রেসার আছে, ওইটা ওই টিউব, কি বলে, টিউবের ফ্রিকশনকে ওভারকাম করে ও সারফেসে আসতে পারে না, ফলে তেলের প্রোডাকশনটা বন্ধ হয়ে যায়। তো তখন বিভিন্ন টেকনিক ইউজ করে, যেমন ধরো একটা আছে স্টিম ফ্লাড। স্টিম ফ্লাড হচ্ছে তুমি সারফেস থেকে স্টিম বা জলীয় বাষ্প, হাই টেম্পারেচারের জলীয় বাষ্প বা স্টিমকে তুমি ওই আহ, তেলের ওখানে নিয়ে যাও বা তেলের সাথে মিক্স করো। তো তেলের টেম্পারেচার তখন বেড়ে যায়, তাহলে মাটির নিচে যে তেলটা আছে ওটার সাথে যদি আমি স্টিম ইনজেক্ট করি, তাহলে ওটার টেম্পারেচারটা বেড়ে যায়। আর টেম্পারেচার যখন বেড়ে যায় তখন ভিসকোসিটি বা সান্দ্রতা চেঞ্জ হয়। সো নর্মালি হাই টেম্পারেচারে ফ্লুইড ইজিলি ফ্লো করতে পারে, ওর ভিসকোসিটি বা আঠালো ধর্মটা কম থাকে। এটা কি সবাই একটু বুঝি যে লো টেম্পারেচারে সহজে ফ্লো করে না, হাই টেম্পারেচারে সহজে ফ্লো করে? সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে নারিকেল তেল। নারিকেল তেল দেখো যত কম টেম্পারেচার থাকে ও জমাট বেঁধে যেতে থাকে, তাই না? আর যখনই হাই টেম্পারেচার করবা ওটা কিন্তু ইজিলি ফ্লো করতে চায়। কেন? কারণ হচ্ছে ভিসকোসিটি কমে যায় বা সান্দ্রতা ধর্মটা কমে যায়, ঠিক আছে? সো আঠালো ধর্মটা কমে যায়, ফলে ইজিলি ফ্লো করে। তাহলে এই যে তেলের যে, আমি তেলের সাথে যে স্টিমটা ইনজেক্ট করছিলাম, তো ওইটা কি করতেছে, তেলকে আর একটু তেলতেলা করতেছে, তেলকে আর একটু আঠালো ধর্মটা কমায় আনতেছে। ফলে ও যখন আমাদের এই কূপের ভিতর দিয়ে উঠতেছে তখন এই যে পাইপের সাথে ফ্রিকশনাল লসটা কম হচ্ছে। ফলে যেই তেলটা আগে উঠতেছিল না, এখন ওর সাথে আমি হাই টেম্পারেচার যখন অ্যাড করছি, তখন এই তেলটা ইজিলি ফ্লো করতে পারতেছে, কারণ হায়ার টেম্পারেচারে ভিসকসিটি বা সান্দ্রতা কমে যায়। তার মানে আমরা বুঝতেছি যে এই জিনিসটা যে আমরা পড়তেছি, দেয়ার আর মাল্টিপল অ্যাপ্লিকেশনস, ঠিক আছে? সো যেমন এখানে আমাদের মধ্যে যাদের গাড়ি আছে তারা খেয়াল করছে কিনা, মোবিলের কিন্তু বিভিন্ন রেটিং থাকে। দেখবা 10W40 অথবা 20W50, এরকম বিভিন্ন রেটিং আছে। এই রেটিং গুলা দিয়ে বোঝায় যে তুমি যখন কোল্ড স্টার্ট করবা, কোল্ড স্টার্ট মানে হচ্ছে গাড়ি সারাদিন সারা রাত বন্ধ ছিল, সকালবেলা যায় চালু করলাম, তখন তো কোনো হিট নাই, তখন কিন্তু কেবল তুমি চালু করবা যখন, তখন যে লুব্রিক্যান্ট আছে তখন ওটার একটা ভিসকোসিটি আছে। যখন তুমি 1 ঘন্টা ধরে অলরেডি রান করে ফেলছো ইঞ্জিনটা, তখন তো আর ওইটা কি লো টেম্পারেচারে থাকবে নাকি? ইঞ্জিনের তাপমাত্রা বাইরে যাবে, ইঞ্জিনের তাপমাত্রা বাইরে যাবে, টেম্পারেচার বেড়ে যাবে। তখন আবার যে লুব্রিক্যান্ট আছে ওটার ভিসকোসিটি আবার আলাদা হয়। সো এই ভিসকোসিটির রেঞ্জটা কত, যখন একদম ঠান্ডা ছিল তখন কত, আর যখন গরম হইলো, পুরা ইঞ্জিন গরম হইলো তখন কত। সো এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমাদের দেশের জন্য আমাদের লো টেম্পারেচারটা কিন্তু খুব বেশি নামে না, আমাদের শীতকালে টেম্পারেচার কত, 5-6 ডিগ্রিতে নামে, ঠিক আছে? তো আমাদের ওই 5-6 ডিগ্রিতে একটু মোটা তেল ইউজ করলে আসলে সমস্যা হয় না। কেন সমস্যা হয় না? কারণ ওই 5-6 ডিগ্রিতেও ওটা পুরোপুরি জমাট বাঁধে না, ঠিক আছে? কিন্তু তুমি যখন শীত প্রধান দেশে যাবা, যেখানে -30 -40 ডিগ্রি সেলসিয়াস থাকে, ওইখানে যদি সেম লুব্রিকেন্টটা ইউজ করো, সেম মোবিল ইউজ করো, ওইটা কিন্তু দেখা যাবে ঠান্ডায় জমে যাবে। তুমি স্টার্ট দিবা, শুরুতে দেখবা কোনো লুব্রিকেশনই হচ্ছে না, পিস্টন সিলিন্ডার ঠিক মতো ওঠানামা করতেছে না। তো ওইখানকার যে মোবিলের ভিসকোসিটি বা সান্দ্রতা আর আমাদের এখানে যেটা ইউজ করি সেটা কিন্তু সেম হবে না, ঠিক আছে? সো একটু ডিফারেন্স হবে বেসড অন যে টেম্পারেচারটা কেমন, টেম্পারেচারের ভেরিয়েশনটা কেমন, সামার টু উইন্টার কতটুকু তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। আমার কথা কি বুঝতে পারতেছো তায়েফ? রিলেট করতে পারছো কি বললাম? তাইফ কে আসেনি কি আল্লাহ জানে। আমি অবশ্য হোস্টই তো চেঞ্জ করে রাখছি, যেহেতু হোস্ট। এই ইসে বুঝছো, সঞ্জিত বুঝছো কি বলছি? জি ভাই। ওকে, হোস্ট চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এবার চলো আমরা এই প্রপার্টিটা নিয়ে একটু ডিটেলে আলোচনা করি। যে এটা তো মেইনলি বুঝলাম যে এটা হচ্ছে এক ধরনের আঠালো ধর্মের সাথে রিলেটেড, আঠালো ধর্ম যত বেশি হবে সান্দ্রতা বা ভিসকসিটি তত বেশি হবে, ঠিক আছে? এখন এটাকে কিভাবে আমরা পরিমাপ করতে পারি এটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমরা একটু পরের পেজে চলে যাই। সান্দ্রতা বা ভিসকসিটি। এখন এটা বোঝার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একটা পাইপের ভিতর দিয়ে যখন লিকুইড ফ্লো করে, কোনো একটা তরল পদার্থ ফ্লো করে, তখন কোন সাইডে কেমন ভেলোসিটি থাকে এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। আহ যেমন ধরো আমি এখানে একটা পাইপ আঁকলাম, এখানে একটা পাইপ আঁকলাম, এটা হচ্ছে একটা পাইপ। আর এখানে হচ্ছে ধরো রিভারের একটা ভিউ আঁকলাম, সাইড ভিউ। এটা হচ্ছে একটা রিভার।
সো পাইপের ভিতর দিয়ে যদি পানি এদিকে যাইতে থাকে, পানি অথবা যে কোনো একটা তরল পদার্থ, সো লিকুইড যদি একটা যাইতে থাকে, তখন এইখানকার বিভিন্ন পয়েন্টের যে ভেলোসিটি হয় তুমি দেখবা যে এই যে পাইপের যে ওয়ালটা আছে, এই ওয়ালের সাথে যেই পানিটা লাগে রয়েছে এটার আসলে অলমোস্ট মুভমেন্ট থাকেই না। কেন? কারণ এই যে আঠালো ধর্মের জন্য বা আসঞ্জন বল অ্যাডহেসিভ ফোর্সের জন্য একটা একটা সাথে লাগে রয়েছে, ধরো ওই কঠিন পদার্থের সাথে লাগে রয়েছে, লোহার পাইপের সাথে লাগে রয়েছে। আর মাঝখানের অংশটা, এইটার দেখা যায় ভেলোসিটি সবচেয়ে বেশি হয়, কারণ এটা হচ্ছে কাইন্ড অফ মানে কোনো ফ্রিকশনটা কাজ করতেছে না, কোনো সলিডের সাথে ডাইরেক্ট ফ্রিকশন নাই, ঠিক আছে? যত তুমি উপরের দিকে যেতে থাকবা তুমি দেখবা যে এইদিকে সলিড আর লিকুইডের ফ্রিকশনের জন্য এখানে ভেলোসিটি হয় সবচেয়ে কম। এবং তুমি যদি পুরো ভেলোসিটি প্রোফাইলটা আঁকো, প্রোফাইলটা দেখতে অনেকটা এরকম হয়। এটা দিয়ে যেটা বুঝাইতেছে, খেয়াল করো, যে একদম মাঝখানে যে পার্টিকেলটা আছে সেন্টার বরাবর, সেই পার্টিকেলের স্পিড সবচেয়ে বেশি থাকে, বেগ সবচেয়ে বেশি থাকে। আর একদম দুই কর্নার, এটাকে বলে নো স্লিপ কন্ডিশন, এখানে অলমোস্ট কোনো ভেলোসিটি থাকেই না, জিরো ভেলোসিটি থাকে। এখন এই প্রোফাইল মাঝে মাঝে চেঞ্জ হয়। তোমরা দুই ধরনের ফ্লোর নাম শুনবা, ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো। একটাকে বলে হচ্ছে সমরেখ প্রবাহ, আর একটা হচ্ছে উত্তাল প্রবাহ, এরকম কিছু একটা। তো এটা হচ্ছে কাইন্ড অফ ল্যামিনার ফ্লো বা সমরেখ প্রবাহের জন্য, মানে সমরেখ, মানে ল্যামিনার আর টার্বুলেন্টের সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে তোমরা কয়েলের যে ধোঁয়াটা দেখো, তোমরা খেয়াল করছো কিনা একটু চিন্তা করো তো, যে কয়েলের প্রথম যে ধোঁয়াটা কিছুক্ষণ উপরে উঠে, ওইটা দেখবা খুব প্যারালালি উঠতে থাকবে, একদম খুব শান্ত প্রবাহ হিসেবে উঠতে থাকে। তারপরে ইট গেটস ভায়োলেন্ট, তাই না? কয়েলের যে ধোঁয়াটা অথবা সিগারেটের যে ধোঁয়াটা তুমি দেখবা প্রথমে কিছুক্ষণ শান্তভাবে উঠে, তারপরে ইট গেটস ভায়োলেন্ট। সো এই শান্ত যতটুকু উঠে এটাকে আমরা বলি ল্যামিনার ফ্লো বা শান্ত প্রবাহ। আর পরের অংশটাকে বলে টার্বুলেন্ট ফ্লো বা উত্তাল প্রবাহ। সো এই যে যেটা আঁকলাম এটা হচ্ছে কাইন্ড অফ ল্যামিনার ফ্লোর জন্য হয়, ল্যামিনার ফ্লো। ল্যামিনার ফ্লোর জন্য মাঝখানে ধরো সবচেয়ে বেশি, দুই সাইডে কমে কমে জিরো হয়। কিন্তু যখন টার্বুলেন্ট ফ্লো হয়, মানে অনেক হাই স্পিডে চলে, ল্যামিনার আর টার্বুলেন্টের মেইন বেসিক পার্থক্য হচ্ছে স্পিড অনেক বাইরে যাবে, ঠিক আছে? তো তখন দেখা যায় অনেকটা এইরকম হয়, অর্থাৎ মাঝখানে প্রায় অনেক বড় একটা অংশের ভেলোসিটি অনেক বেশি থাকে, শুধু একদম কর্নারে যেগুলা লেগে রয়েছে সেগুলা হচ্ছে স্পিড হচ্ছে তোমার কম থাকে। তো এগুলা তোমরা যখন হায়ার ক্লাসে যাবা তখন আরো ডিটেলে শিখবা। বাট আমি তোমাদেরকে যেটা বুঝাইতে চাইতেছি, পানির যে বিভিন্ন লেয়ার আছে, সব লেয়ারের ভেলোসিটি এক নাও হইতে পারে, বিকজ অফ আঠালো ধর্ম বা সান্দ্রতা বা ভিসকসিটি। সো আঠালো ধর্মের জন্য একটা লেয়ার আরেকটা লেয়ারে টাইনা ধরে রাখার চেষ্টা করে, যেমন একটা সলিড আর একটা সার্ফেসের উপর দিকে যেতে গেলে কি বাধা পায়, ফ্রিকশন পায়। একই রকম ভাবে এই আঠালো ধর্মের জন্য স্পিডটা একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে কমে যেতে পারে, ঠিক আছে? সো এটাকে একটু লিখে রাখি আমরা, এটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। এটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো বা অশান্ত প্রবাহ, অশান্ত প্রবাহ। আর এটাকে আমরা আরেকটা নামে ডাকি, এটা হচ্ছে শান্ত প্রবাহ। এবার আসো রিভারের ক্ষেত্রে কি হয়। রিভারের একটা রিভার বেড থাকে, নদীর একটা তলদেশ থাকে। সো তুমি যখন নদীতে স্রোত চলতে দেখো, স্রোতের স্পিড কোথায় বেশি থাকে বলতে পারবা? উপরে নাকি নিচে? স্রোতের বেগ কোথায় বেশি থাকে? হ্যাঁ, কে বলতে নিচের পারবে? দিকে। অ্যান্সার হচ্ছে না, নিচের দিকে স্রোতই থাকে না অলমোস্ট। তুমি যদি নদীর নিচের দিকে যাও তুমি দেখবা যে খুবই কম স্পিডে জিনিসপত্র মুভ করতেছে। সবচেয়ে বেশি স্রোত থাকে হচ্ছে টপ সারফেসে, তুমি দেখবা যে টপ সারফেসে স্রোতের মান বেশি, এবং আস্তে আস্তে এই স্রোতের মানটা কমে কমে একদম যেটা রিভার বেড আছে ওটা তো একটা সলিড, সলিডের সাথে যে লিকুইডটা লেগে থাকে ওটা মুভই করে না অলমোস্ট, ঠিক আছে? তাহলে দেখো এখানে যত তুমি নিচে গেছো স্পিড আসলে কমতেছে। এগুলো, এটার একটা সুন্দর নাম আছে, এটাকে বলে ভেলোসিটি প্রোফাইল বা বেগের প্রোফাইল। বেগ দেখতে কেমন হয়, কোন জায়গায় বেগ বেশি কোন জায়গায় বেগ কম, এটাকে আমরা নাম দিই হচ্ছে ভেলোসিটি প্রোফাইল। এটা আমার আন্ডারগ্রেড বা ভার্সিটিতে আমরা খুব ভালো মতো ফ্লুইড মেকানিক্সে শিখছি, তো আমি কিছু নলেজ ওখান থেকেও তোমাদের দেখাচ্ছি। এই এই ওয়ার্ডগুলো তোমরা কিন্তু পাবা, তোমাদের বইতেও আছে, শান্ত প্রবাহ অশান্ত প্রবাহ কি জিনিস, ঠিক আছে? দরকার হলে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহের একটা এক্সাম্পল তুমি তুলে নিতে পারো, যে এটা যদি একটা কয়েল হয়, এই কয়েলের যে অংশ থেকে ধোঁয়া উঠতে থাকে, এইরকম হয়ে যায় যে ধোঁয়াটা যে উঠে 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 এইরকম ভায়োলেন্ট হয়ে যায়, ঠিক আছে? তো এই অংশটুকু হচ্ছে আমার টার্বুলেন্ট ফ্লো, টার্বুলেন্ট ফ্লো।
আর যেটা মোটামুটি অনেকটা প্যারালাল গেছে, এই যে এই অংশগুলা, এই অংশগুলা প্যারালাল, এই অংশটাকে আমরা বলি হচ্ছে ল্যামিনার ফ্লো। এই বুঝতেছি কি বললাম সঞ্জিত, নিলয়? স্যার কতটুকু স্পিড বেশি হলে টার্বুলেন্ট ফ্লো হবে? এটার একটা ভ্যালু ভ্যালু আছে, রেনল্ডস নাম্বার বলে। রেনল্ডস নাম্বার আজকে আমি এটা বলতে চাচ্ছি না, তোমরা ভয় পাওয়া যাবে না। এটা হচ্ছে রেনল্ডস নাম্বার, এরকম একটা জিনিস, জাস্ট লিখে দেই, রো ভিডি বাই মিউ। সো এই যে রো হচ্ছে এটার ঘনত্ব, ভি হচ্ছে ভেলোসিটি বা বেগ, ডি হচ্ছে আহ, এই যে যে মানে গোল হয়ে যে উঠতেছে ওটার ব্যাস, ঠিক আছে, ডায়ামিটার। মিউ হচ্ছে আমাদের অনেকটা, তোমরা পড়ছো, মিউ ছিল হচ্ছে ফ্রিকশন কোএফিসিয়েন্ট বা ঘর্ষণ গুণাঙ্ক ছিল। এখানেও এটা ঘর্ষণ গুণাঙ্কের মতোই, এটাকে বলে সান্দ্রতা গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি। তো এই মিউটা হচ্ছে ওই সান্দ্রতা বা আঠালো ধর্মের সাথে রিলেটেড, ঠিক আছে। তো এরকম একটা নাম্বার আছে, এই নাম্বার যদি 2000-এর উপরে হয়, আহ, মানে 2000-এর নিচে হইলে বলে ল্যামিনার। আর যদি এটা 2300-র উপরে হয় তাহলে বলে টার্বুলেন্ট। আর 2000 থেকে 2300-র মধ্যে যদি থাকে ওইটাকে বলে ট্রানজিশন জোন, যেখানে এই যে এই জায়গায় একটা অংশ কিন্তু ট্রানজিশন আছে, ল্যামিনার থেকে আস্তে আস্তে টার্বুলেন্ট হচ্ছে, ঠিক আছে। তো এইটা এখনই জানার দরকার নেই, তোমরা বইয়ের মধ্যে এটা পাবা। প্রত্যেকটা টার্ম আস্তে আস্তে আমরা পরিচিত হবে, আমরা এখনো ইকুয়েশনে আসলে যাইনি, ঠিক আছে। এটা লিখে রাখতে পারো তাও, এটা হচ্ছে রেইনল্ডস নাম্বার। রেইনল্ডস নাম্বার। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা, যে আমরা যদি এই প্রত্যেকটা ভেলোসিটি প্রোফাইল দেখি তাহলে আমি কি বলতে পারি একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে স্পিড চেঞ্জ হয়। এখন এই স্পিড চেঞ্জ হচ্ছে যেটা, এটা কিসের জন্য হচ্ছে? সান্দ্রতা ধর্ম বা ভিসকোসিটির জন্য চেঞ্জ হচ্ছে। এখন এই স্পিড চেঞ্জ দেখা আমরা কি বলতে পারবো যে আসলে ভিসকোসিটি কম না বেশি? চলো আমরা এটা একটু পরের আহ পরের পেজে আলোচনা করি, ঠিক আছে। যেমন আমি তোমাকে দুইটা ছবি দেখাবো, তুমি আমাকে বলবা যে কোন জায়গায় আঠালো ধর্ম বেশি বা ভিসকসিটি বেশি, ঠিক আছে। যেমন এটা হচ্ছে ফিগার 1, ফিগার 1, আর এটা হচ্ছে ফিগার 2। এইখানে হচ্ছে এইভাবে করে ভেলোসিটি চেঞ্জ হয়েছে, এখানে বেশি ছিল, আস্তে আস্তে কমে গেছে। আর এটা হচ্ছে এরকম, অথবা এখানেও ভেলোসিটি কমে কমে এই জায়গায় জিরো হয়ে গেছে। আচ্ছা, এখন এই দুইটা ফিগার থেকে বলো, এটা ধরো আমাদের ফ্লুইড 1, ফ্লুইড 1, আর এটা হচ্ছে ফ্লুইড 2। এটা ধরো ওই যে রিভারের মতো, এই এখানে একটা রিভারের মতো একটা জিনিস ফ্লো করতেছে ফ্লুইড 1 দিয়ে, এখানে ফ্লুইড 2 দিয়ে রিভারের মতো একটা জিনিস ফ্লো করতেছে। এই দুটো ছবি থেকে কে আমাকে বলতে পারবা যে কোন ফ্লুইডটা বেশি আহ আঠালো ধর্ম আছে বা বেশি ভিসকোসিটি আছে? স্যার ফ্লুইড টুতেই। ফ্লুইড 2। ফ্লুইড 2 কিভাবে তোমরা এটা বলতে পারলা বলো তো? অল্প জায়গার মধ্যে ভেলোসিটি জিরো করে ফেলাইছে, তাই না? অল্প একটু জায়গার মধ্যে ভেলোসিটিকে জিরো বানায় ফেলছে, তার মানে হচ্ছে ওর আঠালো ধর্ম বেশি। আর এখানে অনেকটা জায়গা জুড়ে ভেলোসিটি আস্তে আস্তে জিরো হয়েছে, তাহলে এইখানে আঠালো ধর্ম কম, তাহলে এইখানে আঠালো ধর্ম বেশি। আঠালো ধর্ম বেশি, ধর্ম বেশি বা মোর ভিসকাস, মোর ভিসকাস, ঠিক আছে। আচ্ছা, এখন আসো তাহলে ভিসকোসিটির একটা প্যারামিটার বা ভিসকোসিটি আমি যদি মাপতে চাই, কোনটা বেশি আঠালো কোনটা কম আঠালো, কোনটা বেশি ভিসকাস কোনটা কম ভিসকাস, এটা বোঝার একটা হচ্ছে কে দ্রুত, লেয়ার বাই লেয়ারে ভেলোসিটি কার দ্রুত চেঞ্জ হচ্ছে। যার দ্রুত চেঞ্জ হয় আমরা বলতে পারি সে বেশি ভিসকাস বা সে বেশি আঠালো, ঠিক আছে। তো এটা একটা ওয়ে। আচ্ছা, আরেকটা জিনিস কি আমরা বুঝি কিনা দেখো, আহ বা এটাকে আমরা এইভাবেও চিন্তা করতে পারি, দেখো এইটা হচ্ছে ওয়াই যদি চিন্তা করো, এটা যদি ওয়াই চিন্তা করো, ঠিক আছে, তাহলে আমরা এই যে উপরের দুইটা লেয়ার ধরো, আর এই ছোট্ট একটা অংশকে আমরা ধরো ডি ওয়াই হিসেবে চিন্তা করতেছি। পুরোটা হচ্ছে ওয়াই, এই ছোট্ট একটা গ্যাপ ইন্টারভাল, এটাকে আমরা ডি ওয়াই হিসেবে চিন্তা করতেছি। এই উপরের লেয়ারটা আমরা এইভাবে দেখাইলাম, লেয়ারটাকে দুইটা ধরো দুইটা লেয়ার আকারে দেখাইতেছি, ঠিক আছে। তো দেখো আমরা যদি বলি যে এই অংশটার ভেলোসিটি হচ্ছে ভি, এই অংশটার বেগ হচ্ছে ভি, কোন অংশটার? এটা ধরো এই যে 1 নাম্বার, এটা ধরো 2 নাম্বার লেয়ার,
তাহলে উপরেরটা 1 নাম্বার, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে 2 নাম্বার। তাহলে নিচেরটার ভেলোসিটি যদি ভি হয়ে থাকে 2 নাম্বার লেয়ারের, কেউ কি আমাকে বলতে পারবা উপরেরটার ভেলোসিটি বা বেগ এটা কি সেম হবে, বেশি হবে না কম হবে? বেশি এই ছবি হবে। বেশি হবে। আমি কি ধরে নিতে পারি যে এই অংশটার ভেলোসিটি হচ্ছে ডি ভি প্লাস ডিভি, ভি প্লাস ডিভি। আর একটু আগে আমরা দেখাইছিলাম যে এই অংশটা হচ্ছে ডি ওয়াই, তাই না? এই অংশটা খুব ক্ষুদ্র দূরত্ব, এটা হচ্ছে ডি ওয়াই। এখন সবাই এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি যে একটা নির্দিষ্ট ডিওয়াই এর মধ্যে ভেলোসিটি যত দ্রুত চেঞ্জ হয়ে গেল, মানে ভির সাথে যে ডিভিটাই ডিভি পার্টটা যত বড় হবে, তত কিন্তু ভিসকাস, তাই না? নিচেরটা থেকে উপরেরটা এই ডিভি পরিমাণ বড়, যত বেশি বড় তত আমি বলতে পারি না লেয়ার টু লেয়ার ভেলোসিটি অনেক চেঞ্জ হয়ে যাইতেছে, তার মানে তোমার আঠালো ধর্ম বেশি। তো আমরা যেটা বলি যে ভিসকাস ফোর্স বা সান্দ্র বল অনেকটা ফ্রিকশন ফোর্সের মতো। সান্দ্র বল বা ভিসকাস ফোর্স এটাকে যদি এফ লেখি, এটাকে প্রপোর্শনাল টু ডিভি বাই ডিওয়াই লেখা। আমি একটু বলি যে কেন ডিভি বাই ডিওয়াই লিখছে। তো কথা খুব সিম্পল, ধরো 1 সেন্টিমিটার দুইটা লেয়ারের মধ্যে গ্যাপ, এইখানে ভেলোসিটি 5, এখানে 10। ঠিক আছে, দেখো দুইটা লেয়ারের কথা যদি আমরা চিন্তা করি, দুইটা লেয়ার, এটার ভেলোসিটি ধরো 5 আর এটার হচ্ছে 10। আমি একটু আলাদা কালি ইউজ করি। এটা ধরো 5-এ চলতেছে, এটা 10-এ চলতেছে। আর এটা যদি এমন হয় এটা 5-এ আর এটা 7-এ চলতেছে, এবং দুইটাই ধরো 1 সেন্টিমিটার করে গ্যাপ, এটাও 1 সেন্টিমিটার, এটাও 1 সেন্টিমিটার করে গ্যাপ, তাহলে কিন্তু বোঝা যাইতেছে যে 5 থেকে 10 মানে এখানে চেঞ্জটা বেশি হয়েছে, এখানে 5 থেকে 7 চেঞ্জটা কম হয়েছে। চেঞ্জ কম মানে এখানে ভিসকোসিটি কম, আঠালো ধর্ম কম। চেঞ্জ বেশি মানে আঠালো ধর্ম বেশি। তাহলে ডিভি যত বেশি হবে, আমরা বলতে পারি যে ভিসকাস ফোর্স বা আঠালো ধর্মের জন্য যে সান্দ্র বল কাজ করে এটা তত বেশি হবে। তবে আরেকটা জিনিস আছে, এই যে এই দুইটা যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, এটা কি অনেক বেশি জায়গার মধ্যে চেঞ্জ হচ্ছে নাকি অল্প একটু জায়গার মধ্যে চেঞ্জ হচ্ছে? অনেক বেশি জায়গার মধ্যে যদি ভেলোসিটিটা চেঞ্জ হয়, তাহলে কিন্তু আবার ভিসকোসিটি কম, কারণ এই যে দেখো এইটার সাথে এইটা, এটা বেশি ডিফারেন্স থাকবে, এটা কিন্তু স্বাভাবিক, তাই না? কিন্তু যদি এইভাবে হইতো, তখন আমরা কি বলতে পারতাম বলো তো, এখান থেকে এখানে কিন্তু অল্প পরিমাণ কমছে। তাহলে একই ডিওয়াই এর জন্য, একই ওয়াই এর জন্য ডিভি কিন্তু আবার কম কমছে, তখন এটা কিন্তু আমরা বলতাম কম আঠালো। কারণ বেশি আঠালো হলে হচ্ছে দ্রুত নামায়, কম আঠালো হলে কি বলতো আস্তে আস্তে নামায়। সো ইটস অল অ্যাবাউট যে কতটুকু ভি চেঞ্জ হচ্ছে, আর হচ্ছে কত দ্রুত চেঞ্জ হচ্ছে, কত অল্প জায়গার মধ্যে চেঞ্জ হচ্ছে। এখানে যেমন অল্প জায়গার মধ্যে কি ভিটা 0 হয়ে গেছিল, তাই না? তার মানে ওয়াই এর একটা মানে ইম্প্যাক্ট তো আছে, এই জন্য আমরা ওয়াইটা কিন্তু কি রাখছি বলো তো, নিচে রাখছি। যে এই যে দেখো এই জায়গায় ওয়াই যত কম হয়েছে, ভিসকাস ফোর্স কিন্তু তত বেশি হয়েছে, আঠালো ধর্ম কিন্তু তত বেশি হয়েছে। দেখো এইটুকু যদি আমরা ধরো ওয়াই প্রাইম ধরি, তাহলে এটা ওয়াই প্রাইমটা যত ছোট হয়ে আসবে, টোটাল ওয়াই এর থেকে এই ওয়াইটা আরো ছোট হয়েছে, ওয়াই প্রাইম যত ছোট হয়ে আসবে, তার মানে অল্প জায়গার মধ্যে ভেলোসিটি 0 করতেছে, এফটা তত বেশি। তাহলে ওয়াই এর সাথে এফ এর সম্পর্ক কি অনেকটা ব্যস্তানুপাতিক বা ইনভার্স রিলেশন। এই জন্যই আমরা কিন্তু দেখতেছি যে ওয়াই এর পার্টটা কোন জায়গায় আছে, নিচে রয়েছে। আর ডিভিটা কেন উপরে রয়েছে, কারণ দুইটা লেয়ারের মধ্যে ভেলোসিটি যত বেশি চেঞ্জ হবে, তত আঠালো ধর্ম বেশি। তাহলে আমরা কি এটা ফিল করতে পারতেছি যে কেন এফ ইজ প্রপোর্শনাল টু ডিভি বাই ডিওয়াই? কারণ খুব সিম্পল, আমরা দেখছি যে ভেলোসিটি প্রোফাইলে লেয়ার টু লেয়ার ভেলোসিটি চেঞ্জ হয়, যত দ্রুত চেঞ্জ হবে ভেলোসিটি, যত কম ওয়ার মধ্যে যত বেশি ভেলোসিটি চেঞ্জ হবে, তত হচ্ছে আঠালো ধর্ম বেশি। যত অল্প জায়গার মধ্যে বেশি ভেলোসিটি চেঞ্জ হবে, আঠালো ধর্ম ভিসকোসিটি তত বেশি হবে। এই জন্য ভিসকাস ফোর্স হচ্ছে প্রপোর্শনাল টু ডিভি বাই ডিওয়াই। এখানে ডিভি বাই ডিওয়াই কে অনেক সময় ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা বেগের নতিও বলে। এটা একটু লিখে রাখো, ডিভি বাই ডিওয়াই, এটাকে বেগের নতি বা ভেলোসিটি গ্রেডিয়েন্ট বলে। বেগের নতি বা ভেলোসিটি গ্রেডিয়েন্ট, ভেলোসিটি গ্রেডিয়েন্ট, বেগের নতি বা ভেলোসিটি গ্রেডিয়েন্ট বলে। আমরা কি বুঝতে পারলাম কি হচ্ছে মূল? জি স্যার। না বুঝলে কিন্তু বলবা, ঠিক আছে? আচ্ছা, আমাদের কি ঠিকঠাক দেখা যাচ্ছে তো? এখন তো আর ঘোলা হচ্ছে না নাকি সঞ্জিত? না ভাই। ওকে, আচ্ছা। তাহলে আমরা একটা পার্ট পাইলাম যে এফ প্রপোর্শনাল টু ডিভি বাই ডিওয়াই। এখন আসো যে আমি কেন এই এত কিছু কথা
বলতেছি। তোমাদের কি মনে আছে কিনা জানি না, ফ্রিকশনের ক্ষেত্রে এফ ইকুয়ালস টু যে মিউ আর লিখতা তোমরা, তোমরা কিন্তু আগে প্রথমে লিখছিলা এফ প্রপোর্শনাল টু আর, তারপরে এই প্রপোর্শনাল সাইন উঠায় কি আসছিল বলো তো, এফ ইকুয়ালস টু মিউ আর আসছিল, রাইট? সো এফ প্রপোর্শনাল টু আর কেন ছিল? দুইটা সারফেসের মধ্যে যত অ্যাকশন রিয়াকশন কাজ করবে, তত বেশি দুইটা সারফেস একটা একটার ভিতরে ঢুকে রয়েছে, তত এদের মধ্যে বাধা কাজ করবে, ফ্রিকশন কাজ করবে। সো ওইটার সাথেই কিন্তু আমরা রিলেট করার চেষ্টা করতেছি যে সান্দ্র বল বা ভিসকাস ফোর্স এটা কিসের সাথে রিলেটেড? ভেলোসিটির সাথে অবশ্যই রিলেটেড। কতটুকু চেঞ্জ হচ্ছে এবং কত অল্প জায়গার মধ্যে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এবার আসো, আরেকটা জিনিসের সাথেও কিন্তু এটা রিলেটেড। যেমন আমরা একটু আগে যে দেখতেছিলাম দুইটা লেয়ারের কথা চিন্তা করো। আচ্ছা, এই লেয়ারের যে এরিয়া আর এই লেয়ারের এরিয়া এই ধরলাম, কি মনে হয় এরিয়া যদি বাড়ে, আঠালো ধর্ম বা ভিসকাস ফোর্স এটা কি সেমই থাকবে নাকি বাড়বে, কি মনে হয়? বাড়বে। বাড়বে। কেন তারপর বাড়বে এটার একটা থাকবে। এক্সাম্পল দিই। কেন বাড়বে এটার একটা এক্সাম্পল দিই। কখনো তোমরা খেয়াল করছো কি না, আমাদের বাসার খাওয়ার টেবিলে যদি পানি পড়ে যায়, তোমরা খেয়াল করছো ওই পানিটা যদি নিচে যায় পরে, দেখবে যে চিকন নালি করে করে যেটা যায় ওটা খুব দ্রুত মুভ করতে পারে, কিন্তু যেটা আগেই ছড়ায় যায় পানিটা, সব দিকে ছড়ায় গেলেও বেশি দূর পর্যন্ত যায় না, অল্প একটু যায় থেমে যায়। আর যদি চিকন নল করে যায়, চিকন জায়গা করে যায়, তাহলে এটা অনেক দূর পর্যন্ত চলে যায়। কারণ কারণ কি, চিকন জায়গা জুড়ে গেলে ওর এরিয়াটা কম হয়, ফলে আমাদের যে টেবিল ক্লথ থাকে ওটার সাথে ওর ফ্রিকশন বা ভিসকাস ফোর্স কম হয়, অনেক দূর যেতে পারে। কিন্তু যেটা ছড়ায় যায়, এরিয়াটা শুরুতেই বাড়ায় ফেলে, ওটা কিন্তু বেশি দূর পর্যন্ত যেতে পারে না, বিকজ অফ হাঁটালো ধর্ম বা ভিসকাস ফোর্স। বুঝতে বোঝা গেছে? তাহলে এরিয়ার সাথে অবশ্যই এই ফোর্সটা রিলেটেড। তাহলে এরিয়া যত বাড়বে, আমাদের ভিসকাস ফোর্স তত কি হবে বলো তো, বাড়বে। এফটা হচ্ছে ভিসকাস ফোর্স বা সান্দ্র বল, ভিসকাস ফোর্স অথবা এটাকে আমরা সান্দ্র বল বলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই যে যে দুইটা জিনিস পাইলাম, কি কি পাইলাম আমরা একটু এখানে সামারি করি। একটা পাইছিলাম হচ্ছে এফ প্রপোর্শনাল টু ডিভি বাই ডিওয়াই, আর একটা পাইলাম হচ্ছে এফ প্রপোর্শনাল টু এ। দেখো, এটা কিন্তু সলিড সলিড ফ্রিকশনের থেকে বেশ খানিকটা আলাদা। সলিড সলিড ফ্রিকশনে একটা জিনিসের উপরই ফ্রিকশন ফোর্সটা ভ্যারি করতো, সেটা হচ্ছে দুইটা সারফেসের মধ্যে অ্যাকশন রিয়াকশন ফোর্স কত, ক্রিয়া প্রতিক্রিয়া বল যা সেটার সমানুপাতিক, আর কোনো কিছুর সাথে ডিপেন্ড করে না, এই জন্য মিউ চলে আসছিল, ঠিক আছে? এখানে আমরা দেখতেছি যে এফ হচ্ছে দুইটা জিনিসের সাথে রিলেটেড এই ফ্রিকশন ফোর্সটা। একটা হচ্ছে এরিয়া, এরিয়া বাড়লে কমলে ফ্রিকশন বা ভিসকাস ফোর্স চেঞ্জ হয়। আর একটা হচ্ছে ডিভি বাই ডিওয়াই, যে কি রেটে আসলে ভেলোসিটিটা আমার চেঞ্জ হচ্ছে লেয়ার টু লেয়ার, ঠিক আছে? তাহলে এই দুটা মিলায়া আমরা যদি হচ্ছে একটা লাইন লিখি, তাহলে এখানে লেখা যাবে এ ডিভি বাই ডিওয়াই। এখন আসো, এখানে যে প্রপোর্শনাল কনস্ট্যান্ট আসে, এটাকে ওই যে আমরা আগে বলতাম ঘর্ষণ সহগ গুণাঙ্ক বা ঘর্ষণ গুণাঙ্ক সহগ, এখানে আমরা বলবো হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। এবং এটাকে কোনো জায়গায় ইটা দিয়ে প্রকাশ করে, কোনো জায়গায় মিউ দিয়ে প্রকাশ করে। তুমি জেনে রাখো, ইটা হোক মিউ হোক, এই রিলেটেড ফর্মুলা এটা সেম জিনিসই বোঝায়, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতা গুণাঙ্ক। তাহলে ইটা এ ডিভি বাই ডিওয়াই, যেখানে ইটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। রায়, এই পর্যন্ত কি বুঝতে পারছি কিনা আমরা ফর্মুলাটা কিভাবে আসছে? জি স্যার। জি এরিয়া ভাইয়া। বাড়লে ফল কেমন হবে এটা একটু বুঝে পাবা। একটু জোরে বলবা, আমি তোমার কথা কে জানি অনেক আস্তে কথা বলতেছে। আর এরিয়া বাড়লে ফোর্স বাড়ে, এটা কারণটা এত বলতে পারবো। ও, এরিয়া বাড়লে ফোর্স বাড়ে, আহ, এটাকে আমরা এইভাবে বুঝাই। নর্মালি আমি কিন্তু একটু বলি, সলিড সলিড ফ্রিকশনের মধ্যেও এরিয়া আসলে কিছুটা হইলেও ম্যাটার করে, বাট আফটার এ সার্টেন এরিয়া আসলে খুব একটা ম্যাটার করে না। সো একদম চিকন আর মোটার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন চাকার কথা যদি চিন্তা করো, আহ গাড়ির চাকা যখন তুমি কিনবা, টায়ার কিনবা, তখন বিভিন্ন সাইজ হয়। কোনোটা ধরো 165 মিলিমিটার উইডথের হয়, কোনোটা 100 কি বলে 85 হয়, কোনোটা 195 হয়। সো এই উইডথটা যত বেশি হবে, ট্র্যাকশনটা তত ভালো হয়, ফ্রিকশনটা একটু হইলেও বেটার হয়। সো সলিড সলিডে যে এরিয়ার একদম মানে ম্যাটার করে না, এটা কিন্তু আসলে ট্রু না। যেমন
অবশ্যই সাইকেলের বা রিক্সার চাকায় যে ফ্রিকশন হয় তার তুলনায় গাড়ির ফ্রিকশনটা বেশি হয়, কারণ তার উইডথটা বেশি, এরিয়াটা বেশি, ঠিক আছে। আমাদের ওইটা আমরা কিসের মধ্যে ক্যাপচার করছি আসলে? আহ অনেকটাই ক্যাপচার করছি ওই যে আর এর মধ্যে, যেহেতু দুইটা সারফেসের মধ্যে একটা একটার ভিতরে যত বেশি ঢুকে থাকবে তত বেশি ফ্রিকশন কাজ করবে, এমজি বা আর যত বেশি হয় তত ফ্রিকশন বেশি হয়। এটার মধ্যে আসলে ওই এরিয়াটাকে কিছুটা, এরিয়ার মানে কিছুটা ইনক্লুড করা হয়েছে এরিয়ার ইম্প্যাক্টটা, বাট পুরোপুরি যে হয়েছে এরকম না। ইন রিয়েলিটি সলিড সলিড ফ্রিকশন বা কঠিন পদার্থের মধ্যে ফ্রিকশনের ক্ষেত্রে কিছুটা এরিয়া কিন্তু ম্যাটার করে। যত বেশি এরিয়া বোঝাই যাইতেছে, তত খাসকাটা গুলার মধ্যে বেশি বেশি লেগে থাকবে একটা একটার মধ্যে, ফোর্সের অ্যামাউন্ট তত কিন্তু আসলে আহ বাড়বে তা না। আসলে এটা যেটা হয় যে বলতে পারো বাড়বে, মানে বাধা তত বাড়বে যত তোমার এরিয়া বাড়বে। তো এখানে আমরা পানির এক্সাম্পলটা কেমনে দিছিলাম, ওই যে পানি চিকন জায়গা দিয়ে দিবা, ছেড়ে দিবা, দেখবে অনেক দূর পর্যন্ত যায়। আমরা দেখছি না এরকম নালি করে পানি ফ্লো করতেছে, বা পানি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেছে, অনেক দূর যায়। যখন এটা বড় জায়গায় ছড়ায় যাবে তখন দেখবে যে বেশি দূর না যায়, পানিটা কিছু দূর যায় থেমে যাইতেছে। ওই যে আমরা খাবার পানি যখন ফেলে দেই টেবিলে, তখন এই ঘটনাগুলো আমরা দেখছি। বড় এরিয়ার মধ্যে এটার ভেলোসিটি দ্রুত কমে যায়, ঠিক আছে, তার মানে আঠালো ধর্ম বা ভিসকসিটি বেশি হচ্ছে। ওকে, সো যদি এই ফর্মুলাটা বুঝে থাকে, এই ফর্মুলাটার নাম আছে, এই ফর্মুলাকে বলে নিউটনস ল বা নিউটনের সূত্র। এখানেও নিউটন আছে, তার মানে এই ফর্মুলা দিছে হচ্ছে স্যার ফ্রিকশন আর নিউটন। ভিসকসিটি কি এক? কি আবার একটু বলো তো? স্যার ফ্রিকশন আর ভিসকসিটি কি এক? হ্যাঁ, ফ্রিকশন হচ্ছে সলিড সলিড, আর ভিসকোসিটি হচ্ছে সলিড লিকুইড অথবা লিকুইড লিকুইড। বোঝা গেছে? মানে কঠিন পদার্থের সাথে কঠিন পদার্থ হচ্ছে ফ্রিকশন, আর কঠিন তরল, তরল গ্যাস, গ্যাস গ্যাস, তরল তরল, এগুলো হচ্ছে আমাদের ভিসকোসিটি কাজ করে তখন। তাহলে এটাকে আমরা যেটা বলতেছিলাম, এটাকে নিউটনের সূত্র বলে, নিউটনের সূত্র। এবং এটার মধ্যে একটা মজার জিনিস আছে, আমরা একটু পরে আসবো, নিউটনস ল, নিউটনস ল অফ ভিসকোসিটি, সান্দ্রতা সংক্রান্ত নিউটনের সূত্র, ঠিক আছে। এখন আসো এই ফর্মুলাটাকে আমরা চাইলে আরেকটু কারুকাজ করে কিছু সাজানো গোছানো করা যেতে পারে। আমরা একটু এখানে দেখি যে এফ ইকুয়ালস টু ইটা এ ডিভি বাই ডিওয়াই। আচ্ছা, একটা জিনিস একটু বলা হয় নাই, সেটা হচ্ছে এই যে এখানে আমরা যে মিউটা লিখছি, এটাকে অনেক সময় ইটা দ্বারাও প্রকাশ করে, যে রো ভিডি বাই মিউ। মিউকে আমরা বলছিলাম না যে সান্দ্রতা গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, এটাকে ইটাও লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এখন আসো এটাকে যদি আমরা একটু এভাবে সাজাই, এফ বাই এ সমান সমান ইটা ডিভি বাই ডিওয়াই। তো তোমাদের কি মনে আছে কিনা জানি না, যে যখন আমরা স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি পড়াইছিলাম, এদিক বরাবর একটা ফোর্স দিছিলাম, তোমাদের কি মনে আছে যে এই জিনিসটা একটু বাঁকা হয়ে গেছিল, এখানে একটা অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছিল। এই ধরনের বিকৃতিকে বা এই ধরনের স্ট্রেইনকে কি নামে ডাকি আমরা জানো? ক্রিন্তন বিকৃতি। ক্রিন্তন বিকৃতি, বা ইংলিশে বলে হচ্ছে শিয়ার স্ট্রেইন, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে শিয়ার স্ট্রেইন। তো এইখানে একটু চিন্তা করো, আহ, আমাদের এই অংশটুকু কি ছিল, যে একটা প্লেন থেকে আরেকটা প্লেন কতটুকু সামনে আগায় গেছে, তাই না? এটা ছিল কাইন্ড অফ এ বি, আর এটা কি ছিল বলো তো, এসি। তাহলে এ বি বাই এসি, এটাকে আমরা ওই যে ট্যান থিটা বলছিলাম, এবং এটাকে আমরা বলছিলাম শিয়ার স্ট্রেইন বা ক্রিন্তন বিকৃতি। যে আমি যদি কোনো একটা তলে ফোর্স দেই, তাহলে অন্য একটা তলের সাপেক্ষে এটা যতটুকু সামনে চলে যায়, এই ট্যানজেন্টকে, ট্যান থিটাকে আমরা কি বলি বলো তো? হ্যাঁ, ক্রিন্তন বিকৃতি বলি। এখন তুমি একটু চিন্তা করো তো, এইখানে কি সিমিলার একটা জিনিস কিনা, যে এইটা হচ্ছে, এটা ভি ভেলোসিটিতে চলতেছে, এটা ডিভি ভেলোসিটিতে চলতেছে, এবং এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি ওয়াই। তাহলে ডিভি বাই ডি ওয়াই, এটা কি জিনিস? ডিভি হচ্ছে এটা থেকে এটা কতটুকু সামনে যাচ্ছে, তাই না? কতটুকু একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার, এটা স্পিডের জন্য কি সামনে আগায় যেতে, তাহলে কতটুকু আগায় যাইতেছে, এটা হচ্ছে ডিভি। আর ডিওয়াইটা হচ্ছে কতটুকু ডিস্টেন্সের মধ্যে হচ্ছে। এটা কি অনেকটাই এটার সাথে ম্যাচ করতেছে না, যে এবি বাই এসির মতো? তো এটাকে যেমন আমরা শিয়ার স্ট্রেইন নামে রাখছিলাম বা ক্রিন্তন বিকৃতি, এটাকেও আমরা কি বলবো বলতো? ক্রিন্তন বিকৃতি বা শিয়ার স্ট্রেইন, শিয়ার স্ট্রেইন।
এখন আসো, যদি এটা করি, দেখো তো, এফ বাই এ ডিভাইডেড বাই ডিভি বাই ডিওয়াইটাকে নিচে নিয়ে আসতেছি, ডিভি বাই ডিওয়াই ইকুয়ালস টু ইটা। বলো তো ফাতিমা, আসো কিনা দেখো, এফ বাই এ এটাকে আমরা কি নামে ডাকি বলো তো? এটাকে আমরা বলি স্ট্রেস বা পীড়ন, রাইট? এটাকে আমরা বলি হচ্ছে পীড়ন। আর ডিভি বাই ডিওয়াই এটাকে আমরা কি নামে ডাকলাম? বিকৃতি বা স্ট্রেইন। এটাকে আমরা বলতেছি হচ্ছে বিকৃতি বা স্ট্রেইন। এখন আমরা বলো, পীড়ন বাই বিকৃতি, স্ট্রেস বাই স্ট্রেইন, এটাকে কি নামে রাখছি আমরা এই চ্যাপ্টারে? পীড়ন বাই ইয়ং বিকৃতি, গুণাঙ্ক। স্ট্রেস বাই স্ট্রেইন। ইয়ং এর গুণাঙ্ক না, এটা ছিল হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা এটাকে বলা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। সো এই যে যে ইটাটা ইয়ং এর গুণাঙ্ক হয় কখন? যখন এটা তোমার হচ্ছে শুধু লেন্থ বাড়ে। এটা কি লেন্থ বাড়তেছে নাকি? এটা অনেকটা, এটা শিয়ারের সাথে রিলেটেড, তাই না? এটা ক্রিন্তনের সাথে রিলেটেড। এটাকে তুমি আসলে বলতে পারো যে ক্রিন্তন গুণাঙ্ক বা শিয়ার মডুলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, তো অত কিছু না বলে আমরা বলবো এটা মডুলাস অফ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক গুণাঙ্ক, মডুলাস অফ ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি বা আহ, স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক, গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে এই যে নিউটনের সূত্র থেকে আমরা মেইনলি কি পাইলাম? লিকুইডের দুটা সারফেস বা ফ্লুইডের দুটা সারফেস একটার উপর দিয়ে আরেকটা চলতে চাচ্ছে, তখন যে ফ্রিকশন ফোর্সটা বা ভিসকাস ফোর্সটা হয়, সেইটা অনেকটা কি বলতো, আমরা বলতে পারি যে এটার মধ্যেও একটা স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি রয়েছে, তাই না? আমাদের যে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতা গুণক বা সান্দ্রতা গুণাঙ্ক, সেটা হচ্ছে আসলে এক ধরনের পীড়ন বাই বিকৃতির মতো। পীড়ন বাই বিকৃতির ভ্যালু যত বেশি হবে, তত আমার এই সান্দ্রতা গুণাঙ্ক বা মডুলাস অফ ইলাস্টিসিটি বেশি হবে। ঠিক আছে, এটা তুমি এভাবেও চিন্তা করতে পারো, ইটা যত বাড়ে আঠালো ধর্ম বাড়ে, অ্যাডহেসিভ ফোর্স তত বাড়ে, আঠালো ধর্ম বাড়ে বা ভিসকোসিটি বাড়ে, এটাই হবে হবে। মিউ যত বাড়তো ফ্রিকশন তত বাড়তো না? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, যেটা আমাদের কি বলে ঘর্ষণের গুণাঙ্ক, ওটা যত বাড়ে ফ্রিকশন তত বাড়ে। ইটা যত বাড়ে এখানেও তাই হবে, ভিসকোসিটি বা ফ্রিকশন, ফ্লুইড ফ্রিকশন তত বাড়বে, ভিসকোসিটি তত বাড়বে। তাইলে দেখো কোথা থেকে আমরা কোথায় চলে গেলাম। আমরা ছিলাম সান্দ্রতা বল সান্দ্র বল বা ভিসকাস ফোর্স নিয়ে কথা বলতেছিলাম। বাট দেখো ভিসকোসিটির ক্ষেত্রে এই ফোর্স নিয়ে যে পীড়নটা হয়, স্ট্রেস আর স্ট্রেইন যেটা হয়, সেটা একটা কনস্ট্যান্ট হয়, যেটা কিনা আমার কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতা গুণাঙ্কের সমান। ঠিক আছে, এখন তোমাদের মাঝে মাঝে এটা করবে যে এই যে যে ফর্মুলাটা, এর আগের লাইনে যে ফর্মুলাটা লিখছিলাম, এটাকে যদি আমরা একটু গ্রাফে প্লট করি, গ্রাফে প্লট করলে কেমন হবে দেখি। আমরা এই জিনিসটাকে একটু কপি করি, কপি করে এটা একটু মুছে দেই। যেমন আমি যদি এখানে একটা গ্রাফ আঁকি, এইদিকে নিলাম হচ্ছে ডিভি বাই ডিওয়াই, এই যে ডিভি বাই ডিওয়াই, আর এদিকে নিচে হচ্ছে এফ বাই এ। বলো তো, এটা কি ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের একটা ইকুয়েশন হবে না? ওয়াই ইকুয়ালস টু এম এক্স, কেন? কারণ এক্স অ্যাক্সিসে ডিভি বাই ডিওয়াই নিছি, আর এফ বাই এ কে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর নিছি। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের যদি হয়, তাহলে এটা কেমন হবে বলো? এটার গ্রাফটা কেমন হবে? এটা আমরা একটু সুন্দর করে আঁকি, হ্যাঁ। মূলবিন্দুগামী সরল রেখা না, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন হবে। তাহলে এদের যে গ্রাফটা দেখতে হওয়া উচিত হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে এটা মূলবিন্দুগামী সরলরেখা হয়েছে। এখানে ইটা হচ্ছে আমার স্লোপ, এটা হচ্ছে আমার স্লোপ বা ঢাল, যেটাকে আমরা বলি স্লোপ বা ঢাল। এখন আসো, ইন রিয়েলিটি স্যার আমরা একটু ব্লার আশেপাশে, আসছে। আবার একটু বলবা? স্যার একটু ব্লার আসছে। আবারও ব্লার না স্যার আসতেছে? এখন না স্যার এখন ওকে, ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে। অনেক সময় তোমাদের ইন্টারনেটের সমস্যার জন্য হতে পারে, বাট এটা আমার লেসন লার্ন, এরপর থেকে আমার অন্য ল্যাপটপটা আনার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, ওকে।
তো এখন যেটা বলতেছিলাম, ইন রিয়েলিটি আমরা যেই লিকুইড গুলা পাই বা ফ্লুইড গুলা পাই, এক্স্যাক্টলি তাদের গ্রাফটা এরকম হয় না। দেখা যায় তাদের গ্রাফটা কিছু দূর পর্যন্ত যায়, এদিকে চলে যাইতেছে, অথবা কিছু দূর পর্যন্ত যায়, আরেকটা দিন, এইদিকে চলে যাইতেছে। ঠিক আছে। সো যারা এরকম স্ট্রেট লাইন ফলো করে তাদের একটা নাম দিছি আমরা, এটাকে বলি নিউটনিয়ান ফ্লুইড। নিউটনিয়ান ফ্লুইড, এটার বাংলাও আসলে এটাই হবে, এবং তোমাদের বইতে এগুলো নাই, তো একটু ইংলিশেই লিখি। নিউটনিয়ান ফ্লুইড মানে যে নিউটনের সূত্র মাইনে চলতেছে তাকে নিউটনিয়ান ফ্লুইড বলতেছি। আর বাকি যে দুইটা আছে এদেরকে বলি নন নিউটনিয়ান ফ্লুইড। নন নিউটনিয়ান ফ্লুইড। ফ্লুইড, নিউটনিয়ান ফ্লুইড মানে খুবই ইলাস্টিক। ইলাস্টিক কারণ এটিকে ইলাস্টিসিটির সাথে রিলেটেড, স্থিতিস্থাপকতার সাথে রিলেটেড। যেটা নিউটনিয়ান সেটা অ্যাকচুয়ালি অনেকটা স্প্রিং এর মতো কাজ করে। তুমি দেখবা যে পানির উপরে এরকম আঙ্গুল দিয়ে উপরে উঠায় নিবা, দেখবা পানি লাফানো শুরু করে একদম সরল সন্ধিত স্পন্দনের মতো, স্প্রিং এর মতো, তাই না? পানি আঙ্গুলের সাথে উঠে আসে, যেটুকু আবার পড়ে যায় ওটা কিন্তু এইভাবে এইভাবে লাফাইতে থাকে। হ্যাঁ, সো অনেকটাই স্থিতিস্থাপক পদার্থ বা ইলাস্টিক ম্যাটেরিয়ালের মতো আচরণ করে। কিন্তু কেউ কেউ আছে, কোনো কোনো লিকুইড আছে যাদের এরকম তুমি আঙ্গুল দিয়ে উঠায়া নিলে ওরকম স্প্রিং এর মতো আচরণ করবে না, তাদের গ্রাফগুলো এরকম হয়। ঠিক আছে, আইদার একটু উপরে উঠে যাবে অথবা একটু নাইমে যাবে, যাদেরকে আমরা কি বলতেছি, নন নিউটনিয়ান ফ্লুইড বলতেছি। এটাকে আমরা বলতেছি হচ্ছে নন নিউটনিয়ান। এখন নিউটনিয়ান ফ্লুইড আমি যেভাবে বুঝি, নিউটনিয়ান ফ্লুইড হচ্ছে তুমি ওকে ফোর্স দিলেও সাথে সাথে অ্যাক্ট করা শুরু করে, খুবই ইলাস্টিক। ইলাস্টিক মানে কি, ফোর্স দিবা সাথে সাথে ও অবস্থান চেঞ্জ করবে, আবার সরাই নিলে আগের অবস্থায় ব্যাক করবে, তাই না? ফোর্স দেওয়ার সাথে সাথে কি, ও অবস্থান চেঞ্জ করবে, ওর দৈর্ঘ্য চেঞ্জ হবে বা কোনো একটা কিছু চেঞ্জ হবে, আবার আগের অবস্থায় ব্যাক করবে, ফোর্স সরাই নিবে। তো নন ইলাস্টিক মানে ইনইলাস্টিক যেগুলা বা যেগুলা নন নিউটনিয়ান, সেটা হচ্ছে এই ফোর্সের সাথে ওর যে আহ, বিকৃতি হয়, ওর যে স্ট্রেইন হয়, এটা একইভাবে হয় না। ফোর্স বেশি দিয়ে ফেললা, বিকৃতি বা স্ট্রেইন অনেক বেশি হয়ে যাচ্ছে এরকম হচ্ছে না, মানে লিনিয়ারলি হচ্ছে না। ঠিক আছে, এর একটা বাস্তব এক্সাম্পল আছে। যেমন আহ, আমরা যদি এভাবে চিন্তা করি, ধরো পানি রয়েছে, পানির উপরে যদি তুমি হাত এরকম এরকম করতে থাকো, তুমি দেখবা যে তুমি যখন হাত দিচ্ছ তখন পানি নিচে যাচ্ছে, হাত উপরে উঠায় নিয়ে আসলে পানি উপরে উঠে আসতেছে, এটা ঢেউয়ের মতো তৈরি হবে। বাট যেগুলো নন নিউটনিয়ান ফ্লুইড, সেটা তুমি এমন এমন আস্তে আস্তে যদি দ্রুত বাড়ি দাও, তুমি দেখবা যে গন্ডারের চামড়ার মতো ওর ওখানে ঢেউ তো তৈরি হচ্ছে না, ও কেমন জানি ফোর্সটা নিচ্ছে না ঠিক মতো। ঠিক আছে, যেমন পানি খুব দ্রুত ফোর্স নিয়ে নেয়, ফোর্স নিয়ে আবার তুমি ফোর্স সরাই দিলে আগের জায়গায় ফেরত আসে। কিন্তু নন নিউটনিয়ান ফ্লুইড যেটা, এটা সহজে ফোর্স নিতেও চায় না, আবার ফোর্স সরাইলে আগের জায়গায় ব্যাক করতেও চায় না। এই ধরনের একটা ইস্যু আছে। যেমন একটা নন নিউটনিয়ান ফ্লুইডের অনেকগুলো এক্সাম্পল হতে পারে। আমাদের যে ব্লাড, এই ব্লাডটা নন নিউটনিয়ান ফ্লুইড। এটা কিন্তু ফ্লো না করলে তুমি দেখছো জমাট বেঁধে যায় কিন্তু। সো ওর মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট ধর্ম আছে। হ্যাঁ, তারপরে ব্লাডের সাথে পেস্ট, পেস্টও অনেকটা হচ্ছে আমরা যেটা দিয়ে দাঁত ব্রাশ করি, ওটাও হচ্ছে নন নিউটনিয়ান। সবচেয়ে ভালো হচ্ছে স্টার্চ। স্টার্চের নাম শুনছো না কেমিস্ট্রিতে তোমরা? তো স্টার্চ যেটা, এটা দিয়ে অনেক এক্সপেরিমেন্ট করা যায়। ঠিক আছে, এটা দিয়ে অনেক অনেক এক্সপেরিমেন্ট করা যায়। তো এক্সপেরিমেন্ট হচ্ছে তুমি চাইলে একটা সুইমিং পুল, পানি সরায় স্টার্চ দিয়ে রাখতে পারো, ওয়াটার আর স্টার্চ দিয়ে রাখতে পারো, পানি আর স্টার্চ। এবং ওই পানি আর স্টার্চ দেখতে সাদা একটা সুইমিং পুলের মতো হবে, ওইখানে যায় যদি তুমি দাঁড়ায় থাকো তুমি দেখবা ডুবে যাইতেছো। দাঁড়ায় থাকলে তুমি ডুবে যাইতেছো, জাস্ট পানির মধ্যে দাঁড়ালে যেমন ডুবে যায়। কিন্তু তুমি যদি ওই স্টার্চ পানির সুইমিং পুলের মধ্যে দৌড় দিয়ে এক সাইড থেকে আরেক সাইডে চলে যাও, তুমি দেখবা যে তুমি দৌড় দিতে পারবা, তুমি ডুবে যাবা না। একটু অ্যামেজিং না যে একটা লিকুইড এটার উপর দিয়া দাঁড়ায় থাকলে ডুবে যাই, কিন্তু চোরাবালির মতো অনেকটা, দাঁড়ায় থাকলে ডুবে যাই কিন্তু দৌড় দিয়ে চলে গেলে ফর সাম রিজন আমরা ডুবি না, কারণ ইট রিয়াক্টস লেট। এটা রিয়াক্ট করে লেট, তুমি ফোর্স দেওয়ার সাথে সাথে রিয়াক্ট করে না, গন্ডারের চামড়ার মতো। সো তুমি যখন দাঁড়ায় থাকবে, অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকলে গন্ডারের চামড়া কিন্তু টের পায় যে সামথিং ইজ হ্যাপেনিং, রাইট? কিন্তু যখন তোমার কি বলে এই স্টার্চের উপর দিয়ে দৌড় দিবা, তখন আসলে ওর ভিতরে ইনফরমেশন যাইতে যাইতে তুমি চলে গেছো, তোমার ডুবাইতে পারে নাই। So এটা রিয়াক্ট করে লেটে। ঠিক আছে, এটা সাথে সাথে ইলাস্টিক ম্যাটেরিয়ালের মতো আচরণ করে না, যে চেঞ্জটা ইনস্ট্যান্টলি হবে এরকম হয় না। সো নন নিউটনিয়ান ফ্লুইড, এটা আচরণটা হচ্ছে, এটা গন্ডারের চামড়ার মতো, রিয়াক্টস লেট। ঠিক আছে, লিখো এটা, নন নিউটনিয়ান ফ্লুইড।
non-Newtonian fluid reacts late like গন্ডারের চামড়া। গন্ডারের চামড়ার মতো। তুলসী আমরা স্যার নন নিউট লিকুইডে এটার স্যার স্থিতিস্থাপক গুণাঙ্ক তো বেশিও হইতে পারে কমও হইতে পারে, কিন্তু হ্যাঁ স্যার হ্যাঁ, এখানে যদি স্থিতিস্থাপক গুণাঙ্কটা কম হয় তখন তো স্যার এটা আর লেট রিয়াক্ট করবে না। মানে এটার স্থিতিস্থাপক গুণাঙ্ক ইজ নট এ কনস্ট্যান্ট, ইট চেঞ্জেস, এবং টাইমের সাথেও চেঞ্জ হয় এটা। হ্যাঁ, তো তুমি এই যে দেখো এই জায়গায় এক একটা জায়গায় এক এক রকম স্লোপ। এটা আবার তুমি ধরো এক ধরনের স্ট্রেইন দিছো দেখে, আবার যদি একটু কুইক স্ট্রেইন দাও তাহলে আবার এই গ্রাফটা আরো চেঞ্জ হতে পারে। তো এক একটা জায়গায় এক এক রকম স্লোপ, মানে হচ্ছে ইয়ং এর গুণাঙ্কর মতো এই ইটার ভ্যালু চেঞ্জ হচ্ছে। প্রথম দিকে একরকম, পরের দিকে আরেক রকম, কোনোটার ক্ষেত্রে বাইরে যায়, কোনোটার ক্ষেত্রে কমে যায়। আবার এটা আবার টাইমের সাথেও ভ্যারি করে, সো ইটস নট ভেরি লিনিয়ার আর কি। এই জন্য এটার নাম দিছি আমরা নন, মানে সবগুলারে প্যাকেটে ভরে নাম দিছে নন নিউটনিয়ান। বাট এটার মানে আঠালো ধর্ম কোনোটার বেশি হয়ে যায় টাইম, মানে স্ট্রেনের সাথে সাথে, কোনোটার আবার কমে যায়। তো একই রকম না। লাভিয়া বুঝতে পেরেছো? আরিনা, তারপরে হচ্ছে আনিকা মজুমদার, আন্তারা, বুঝছো? জি স্যার। জুয়াইরিয়া, নৌসিন, তারপরে অমিকা, তোমরা বুঝতেছো? জি স্যার। জি স্যার। কে জানি উপাদানের কথা কইলো, এত আস্তে কইছে কিছু শুনেই নাই কেউ। মেধা মনে হয় কোয়েশ্চেন করতেছিল নাকি? আচ্ছা, ওকে। তো চলো আমরা সামনের দিকে মুভ করি। তাহলে এই পার্ট পর্যন্ত আমরা বুঝলাম। আমরা মোটামুটি কি সবাই ক্লিয়ার? ভিসকোসিটি বা ভিসকাস ফোর্স, যেটা আমাদের সান্দ্র বল, যেটা নর্মালি যেটা ফ্রিকশন ফোর্স ছিল এফ ইকুয়াল টু মিউ ইন্টু আর ছিল, এখানে হচ্ছে এফ ইকুয়ালস টু ইটা এ ডিভি বাই ডিওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। যেমন দেখো এই ফর্মুলার ম্যাথ যদি আমরা করতে চাই, ধরো তোমাকে এরকম একটা প্রবলেম দিল, দুইটা লেয়ার আছে, এই লেয়ারের ভেলোসিটি হচ্ছে 5, এই লেয়ারের ভেলোসিটি হচ্ছে 8, দিস ইজ অল হ্যাপেনিং উইদিন 1 সেন্টিমিটার। ঠিক আছে, এবং তোমার এটার এরিয়া দিয়ে দিছে হচ্ছে 30 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, 30 সেন্টিমিটার স্কোয়ার। তোমাকে বলছে আচ্ছা, আরেকটা জিনিস একটু বলা হয় না এখানে, আমরা একটু বলে দেই যে এই যে যে ইটা, এটার ইউনিট যেটা, ইউনিট বা একক, এটাকে পয়েস দ্বারাও প্রকাশ করে, পয়েস, বা শুধু পি দ্বারা প্রকাশ করে, শুধু পি। অনেক সময় পয়েসের থেকে ছোট ইউনিট ইউজ করে, সেন্টি পয়েস, সেন্টিমিটারের মতো। আচ্ছা, ওয়ান পয়েস কি জিনিস এটা একটু আমরা যদি খেয়াল করি, আহ এটার এককটা কি হবে দেখো, এটার একক হবে হচ্ছে, উপরে আছে নিউটন পার মিটার স্কোয়ার, রাইট? এটা নিউটন পার মিটার স্কোয়ার, আর এখানে হচ্ছে মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই মিটার, মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই মিটার। তাহলে দেখো এটার ইউনিট হবে হচ্ছে মিটার মিটার কাটাকাটি, নিউটন সেকেন্ড মিটার ইনভার্স টু। এই যে নিউটন সেকেন্ড মিটার ইনভার্স টু, এটাকেই ওয়ান পয়েস বলে। ওয়ান পয়েস সমান সমান হচ্ছে 1 নিউটন সেকেন্ড মিটার পার মিটার, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। 1 সেন্টিপয়েস যদি কখনো লেখে, 1 সিপি, স্মল সি লেখে ইউজুয়ালি, 1 সিপি হচ্ছে 10 টু দি পাওয়ার, মানে ভুল বলতেছি, 1 সেন্টিপয়েস, তাহলে 10 টু দি পাওয়ার -2 পয়েস হবে। হ্যাঁ ঠিক আছে, 1 সেন্টিপয়েস হচ্ছে 10 টু দি পাওয়ার -2 পয়েস। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবো। অনেকটা সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে কি করা লাগে, 10 টু দি পাওয়ার -2 করা লাগে। এটাও একই কাজ করা লাগতেছে। তো তোমরা খুব কমই পাবা যে নিউটন সেকেন্ড মিটার ইনভার্স টু ইউনিটে দিবে। বেশিরভাগ ক্ষেত্রে আইদার পয়েস অথবা সেন্টিপয়েস এই ইউনিটটাই দিবে। ঠিক আছে, সেরকম আমরা ম্যাথ করি, চলো আমরা। এই যেমন এখানে ইটার ভ্যালু দিয়ে দিছে, ইটা ধরো হচ্ছে 10 সেন্টিপয়েস দিয়ে দিল। 10 সেন্টিপয়েস, তোমাকে বলছে যে ভিসকাস ফোর্স বা সান্দ্র বল কত, ভিসকাস ফোর্স বা সান্দ্র বল কত, সান্দ্র বল এফ কত। এফটাকে অনেক সময় আমরা এফ সাব ভি লিখতে পারি, ভি স্ট্যান্ডস ফর ভিসকাস ফোর্স। ঠিক আছে, তো চলো এটা আমরা একটু সলভ করি। এফ ভি, এফ ভি সমান সমান ইটা এ ডিভি বাই ডিওয়াই।
দেখো ইটার ভ্যালু হচ্ছে 10 সেন্টিপয়েস, তাহলে এটা কি হবে বলো তো? 10 × 10⁻²পয়েস, ঠিক আছে? তাহলে এখানে যদি ভ্যালু বসাই 10 × 10⁻², এরিয়া 30 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটা 30 × 10⁻⁴ হবে, রাইট? 30 সেন্টিমিটার স্কোয়ার যেহেতু। আচ্ছা, এটার একটু মিটার পার সেকেন্ডে দিয়ে দিই। তাহলে দেখো এটা 5 মিটার পার সেকেন্ড, উপরটা 3 মিটার পার সেকেন্ড, তাহলে ডিভি/ডিওয়াই বলো তো এটা কত হবে? ডিভি/ডিওয়াই, ডিভি হচ্ছে আমাদের 3 মিটার পার সেকেন্ড চেঞ্জ হয়েছে, এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো 8 - 5। আর ডিওয়াই হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে 1/100 মিটার, এটা মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে দেখো এটা বোধহয় সম্ভবত 300 হবে, 300 সেকেন্ড ইনভার্স। তাহলে এটাকে যদি আমরা গুণ করি এখানে হয়ে যাবে 300। তাহলে এটা যাই হবে এই পুরাটা হবে হচ্ছে আমার ইউনিট হবে হচ্ছে নিউটন, কারণ এটা ভিসকাস ফোর্স। দেখো তো আমাদের রেজাল্টটা কত আসে। কারো ক্যালকুলেটর? স্যার পয়েন্ট পয়েন্ট জিরো জিরো নাইন নাইন 0.09, হ্যাঁ এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে 0.09 নিউটন। এই ক্ষেত্রে অনেক ছোট আসছে, বাট কখনো কখনো আমরা দেখবো যে এই ভ্যালুগুলো অনেক বড় আসতেছে, সিগনিফিকেন্ট আসতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি টাইপের প্রবলেম এই টপিক থেকে আসতে পারে, ঠিক আছে? এরপরে আসো আমরা আরেকটা ফর্মুলা দেখব। সেটা হচ্ছে যে গোল কোনো পদার্থ, গোল কোনো সলিড বা ফ্লুইড, গোলক বা স্ফেয়ার টাইপের হইতে হবে, যখন কোনো একটা ফ্লুইডের ভিতর দিয়ে পড়ে তখন ওর উপর কিছু ফ্রিকশন কাজ করে। যেমন ধরো বৃষ্টির পানি যখন বাতাসের ভিতর দিয়ে পড়তেছে তখন ওর উপর কিন্তু একটা ভিসকাস ফোর্স, তো তখন তার উপর একটা সান্দ্র বল বা ফ্রিকশন ফোর্স টাইপের একটা ফোর্স কাজ করে, বাধা দানকারী ফোর্স কাজ করে। আমরা সেটার জন্য একটা ইকুয়েশন বের করতে যাচ্ছি, ঠিক আছে? ধরো এটা হচ্ছে একটা তোমার সলিড স্ফেয়ার, এটা হচ্ছে একটা কঠিন গোলক, ঠিক আছে? এখন এটা যদি নিচে পড়তে থাকে, ধরো ভি ভেলোসিটিতে পড়তেছে থ্রু এ ফ্লুইড, তাহলে গোলকটি একটি ফ্লুইডের ভিতর দিয়ে পড়তেছে, তাহলে এভাবে লিখি গোলকটি একটি প্রবাহীর ভিতর দিয়ে পড়ছে, প্রবাহীর ভেতর দিয়ে পড়ছে। spherical object falling down through a fluid, through a fluid, ঠিক আছে? এখন এই ফ্লুইডের ভিতর দিয়ে যদি পড়ে তাহলে ওর উপর কিছুটা বাধা দানকারী ফোর্স কাজ করবে, ভিসকাস ফোর্স কাজ করবে, এদিক বরাবর একটা এফ ভি কাজ করবে। এই ভিসকাস ফোর্সের ফর্মুলাটা একটু ডিফারেন্ট হবে, যেটা আমরা একটু আগে দেখছি তার থেকে আলাদা। কারণ আগের ফর্মুলাটা ছিল যখন প্যারালাল দুটো সারফেস একটার উপর দিয়ে আরেকটা যাইতেছে তখনকার ফ্রিকশন ফোর্স। যে কোনো লিকুইডের লিকুইড ফ্লো করতেছে মানে অসংখ্য প্যারালাল সারফেস চিন্তা করে নেওয়া যায়, তাই না? ধরো এখান দিয়ে পানি নদীর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে এখানে চিন্তা করতে হবে উপরে একটা লেয়ার, নিচে একটা লেয়ার, তারপর একটা লেয়ার, এগুলো সব প্যারালাল ছিল, সব সমান্তরালে ছিল। কিন্তু যখন একটা এরকম গোল কঠিন পদার্থ পড়তেছে, ইটস নট, এটা প্যারালাল বা একটা সমান্তরাল সারফেস না। এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা একটু চেঞ্জ হয় দেন হোয়াট উই শোড আর্লিয়ার, ঠিক স্যার। আছে? ইয়েস স্যার। স্যার এখানে ভিসকাস ফোর্সটাই কি রেজিস্টিভ ফোর্স? ভিসকাস ফোর্সটাই রেজিস্টিভ ফোর্স, ভিসকাস ফোর্সটাই হচ্ছে ফ্রিকশন ফোর্স, ইয়েস, ফ্লুইড ফ্রিকশন, ঠিক আছে? আচ্ছা, এবার আসো তো যেটা বলতেছিলাম যে এইখানে যে ভিসকাস ফোর্স বা সান্দ্র বল, সান্দ্র বল বা ভিসকাস ফোর্স বা রেজিস্টিভ ফোর্স যেটাই বলো, এটা দেখা গেছে কিসের কিসের উপর নির্ভরশীল। প্রথমে দেখা গেছে যে এটা রেডিয়াসের সাথে নির্ভরশীল, এটা রেডিয়াস যদি আর হয়, এটা বোঝা যেতেছে এই গোলকটা যত বড় হবে বাধা তত বেশি পাবে না পানির ভিতর দিয়ে, অথবা আহ, কি বলে তোমার বাতাসের ভিতর দিয়ে যত পড়তে থাকে তত তোমার যত আর এর মান বেশি হবে তত ফোর্সটা বাড়বে, ঠিক আছে? এরপরে দেখা গেছে এটা যেই ফ্লুইডের ভিতর দিয়ে পড়তেছে ওই ফ্লুইডের আঠালো ধর্ম কেমন সেটার সাথে রিলেটেড। যেমন আমাকে একটু তোমরাই বলো তো, এই গোলকটা ধরো এটা একটা লোহার গোলক, এটা যদি বাতাসের ভিতর দিয়ে পড়ে যতটুকু বাধা পাবে
পানির ভিতর দিয়ে পড়লে কি একই রকম বাধা পাবে, মধুর ভিতর দিয়ে পড়লে কি একই রকম বাধা পাবে? কোনটার ক্ষেত্রে সবচেয়ে বেশি বাধা পাবে বলো তো? মধু। মধু। মধুর আঠালো ধর্ম সবচেয়ে বেশি, মধুর ভিসকোসিটি বেশি, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতা গুণাঙ্ক মধুর ক্ষেত্রে সবচেয়ে বেশি। সো একই সাইজের গোলক, একই সাইজের সলিড স্ফেয়ার যদি পড়তে থাকে, তাহলে যেই ফ্লুইডের আঠালো ধর্ম বেশি তার ভিতরে ফোর্সটা বা বলের মানটাও কি হবে, বেশি হবে, বাধাদানকারী বলটা। ঠিক আছে। আরেকটা জিনিসের সাথে রিলেটেড এখানে, ভেলোসিটি বা বেগের সাথে, যেটা খুবই ডিফারেন্ট সলিড সলিড ফ্রিকশন থেকে। তোমাদের কি মনে আছে যখন আমরা সলিড সলিড ফ্রিকশন দেখছিলাম? আমরা একটু পরের ক্ষেত্রে দেখাই। ধরো একটা সারফেসের উপর দিয়ে একটা ব্লক চলতেছে, তুমি এদিকে একটা অ্যাপ্লাইড ফোর্স দিলা, আর এদিকে হচ্ছে একটা ফ্রিকশন ফোর্স তৈরি হচ্ছে। এটার গ্রাফটা কিন্তু এরকম ছিল, এদিকে ধরো ফ্রিকশন ফোর্স আর এদিকে ধরো অ্যাপ্লাইড ফোর্স। তোমরা যারা ক্লাস করছো আমাদের নিউটনীয় বলবিদ্যা, নিউটনিয়ান মেকানিক্স, এটা যখন একবার চলা শুরু করে, গতীয় ঘর্ষণ বল বা কাইনেটিক ফ্রিকশন, এটা কি চেঞ্জ হয় নাকি এটা কনস্ট্যান্ট হয়ে যায় বলো তো? এই যে এই অংশটায়, এই অংশটায় কি ধরনের ফ্রিকশন কাজ করে? একবার গতিশীল হয়ে গেলে বা একবার যদি মুভিং অবস্থায় চলে আসে, তখন কিন্তু আর ফ্রিকশনের ভ্যালু চেঞ্জ হয় না। এটা আস্তে চলুক জোরে চলুক, ঘর্ষণ বলের মান অলওয়েজ কি থাকে বলো তো? সেম থাকে। এটাকে আমরা বলি হচ্ছে এফ কে, এবং এফ কে টার ভ্যালু আমরা বলি, এফ কে টা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। এবং এটাকে এভাবে লিখতে পারো, এফ কে ইজ নট এ ফাংশন অফ ভেলোসিটি। বেগের মান বাড়লেও কিন্তু এফ কে এর মান আর বাড়ে না। কিন্তু ফ্লুইডের ক্ষেত্রে এটা টোটালি ডিফারেন্ট। বেগের মান যদি বাড়ে তাহলে ফ্রিকশন ফোর্স বাড়ে। কেন? খুব সিম্পলি যদি বলি, যত বেশি বেগে চলবে তত বেশি বেশি কণার সংস্পর্শে আসবে, প্রত্যেকটা কণাই ওকে ড্র্যাগ করবে। তাহলে চিন্তা করো, যত বেশি কণার সংস্পর্শে আসতেছে, ড্র্যাগ তত বেশি হচ্ছে, তত বাধাটাও কি হচ্ছে বলো তো? বেশি হচ্ছে। ফলে এই ক্ষেত্রে যখন আমরা ফ্লুইডের কথা বলি, ফ্লুইডের ক্ষেত্রে তো আমরা দেখছি স্যার কিছু এটা কি জিনিস। স্যার নর্মাল ঘর্ষণের ক্ষেত্রে হবে? নর্মাল ঘর্ষণের ক্ষেত্রে হবে না, নর্মাল ঘর্ষণে কিন্তু ভেলোসিটির সাথে রিলেটেড না। নর্মাল ঘর্ষণে কিন্তু এরিয়াও ছিল না, আমাদের মনে আছে নিশ্চয়ই, নর্মাল ঘর্ষণে এফ ইকুয়াল টু মিউ আর, ওখানে কোনো এরিয়া ছিল না, এরিয়া অনুপস্থিত ছিল। এখানে আমরা দেখছি এরিয়ার সাথে রিলেটেড, ভেলোসিটির সাথে রিলেটেড। কারণ হচ্ছে এরিয়া যত বাড়ে, তোমার বেশি বেশি অণুর কন্ট্যাক্টে আসে, বেশি বেশি আহ কি বলে, পদার্থের কন্ট্যাক্টে আসে, তখন ফ্রিকশনটা বাড়ে, মানে সান্দ্র বলটা বাড়ে, ভিসকসিটি বাড়ে। তো এখানে ভেলোসিটি বেশি হইলেও যেটা হবে, ভেলোসিটি যত বেশি হবে তত বেশি বেশি পার্টিকেলের ভিতর দিয়ে, যত বেশি বেশি অণু পরমাণুর ভিতর দিয়ে যাচ্ছে, তো সবাই মিলে যে ওকে ড্র্যাগ করতেছে, এটার পরিমাণটা বাইরে যাবে। আস্তে আস্তে গেলে, আস্তে কম ভেলোসিটিতে গেলে এই ড্র্যাগটা কম হচ্ছে, কারণ অল্প সংখ্যক অণু ওকে বাধা দিচ্ছে। আর যখনই বেশি বেগে যাবে, তখন বেশি বেশি অণুকে অতিক্রম করে যাবে, তখন এই বাধাটা বাইরে যায়। ফলে দেখা গেছে আমাদের এই যে যে গোলকটা আছে, এই গোলকটা যখন নিচের দিকে পড়তেছে, তখন এই গোলকের উপরে যে বাধাদানকারী বল বা ভিসকাস ফোর্স থাকে, এটা তিনটা জিনিসের সাথে রিলেটেড হয়। একটা হচ্ছে গোলকের সাইজ, রেডিয়াসের সাথে রিলেটেড। তোমাদের অনেকের মনে হতে পারে, হ্যাঁ, এটা আয়তনের সাথে কেন হলো না, ভলিউমের সাথে হলো না কেন? এটা আসলে রেডিয়াস ডাবল হইলেই দেখা গেছে ফোর্স ডাবল হয়, রেডিয়াস 4 গুণ হইলেই দেখা গেছে ফোর্স 4 গুণ হয়। ভলিউমের সাথে ওইভাবে রিলেটেড না আসলে, ঠিক আছে? এই জন্য এটা প্রপোর্শনাল টু আর, তারপর ইটা আর হচ্ছে ভি। তাহলে এই তিনটাকে যদি আমি কম্বাইন করি, দেখো আমরা একটা ফর্মুলা পাই, আর ইটা ভি। এখানে প্রপোর্শনাল সাইন উঠাইলে যে কনস্ট্যান্টটা আসে, এটার ভ্যালু হয় হচ্ছে 6 পাই। ঠিক আছে, কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে স্যার সিক্স এটা কি পাই স্টোকসের ল? হ্যাঁ, এটাকে আমরা বলে হচ্ছে স্টোকসের সূত্র। স্টোক্সের সূত্র। হ্যাঁ, এটাকে আমরা বলে হচ্ছে, এটা কোথায় দেখছো তোমরা, এই চ্যাপ্টারেই নাকি? বই। হ্যাঁ, এটাকে বলে স্টোকসের সূত্র বা স্টোকস ল, এটাকে বলে স্টোকস ল। এটা আমাদের কি দেয়? এটাও এক ধরনের ভিসকাস ফোর্স দেয়, এটা কিন্তু খেয়াল রাখবা। এটাও এক ধরনের সান্দ্র বল বা ভিসকাস ফোর্স, সান্দ্র বল বা ভিসকাস ফোর্স। দুইটার পার্থক্য আমাকে কে একটু সংক্ষেপে বলতে পারবা? আমি অনেকবার বলছি, তোমরা আমাকে বলো যে দুইটা ভিসকাস ফোর্সের ফর্মুলা পেলাম, এটা একটা আর একটা হচ্ছে ইটা এ ডিভি বাই ডিওয়াই। দুইটার পার্থক্য কি, কখন আমরা কোনটা ইউজ করতে পারবো বলো তো? স্যার একটা লম্ব ভাবে মানে নিচে পড়বে আর একটা প্যারালালি হলো স্যার হবে, আর প্যারালাল ভাবে একটা সামনে যাবে। এসে উপর থেকে নিচের দিকে পড়তেছে। না মানে আর কেউ গুছিয়ে বলতে পারবা? আমি বুঝছি তোমরা বুঝছো, বাট আর একটু সুন্দরভাবে বলতে পারবা? একটা হচ্ছে তরলের দুইটা লেয়ারের মধ্যে ফ্রিকশন, হ্যাঁ, আর একটা এরিয়া। হচ্ছে তরলের মধ্যে দিয়ে কোনো বস্তু পতিত হলে তার। হ্যাঁ, একটা হচ্ছে যখন প্যারালাল লেয়ারের মধ্যে ফ্রিকশন কাজ করে, অনেকগুলা লেয়ার থাকবে তরলের অথবা
তোমার গ্যাসের অনেকগুলা লেয়ারের ইন্ডিভিজুয়াল লেয়ার প্যারালাল আছে, এদের মধ্যে ফ্রিকশন। আর এটা কিন্তু প্যারালাল লেয়ারের মধ্যে ফ্রিকশন না, এখানে একটা স্ফেরিক্যাল অবজেক্ট শুধু, আবার যে কোনো ধরনের অবজেক্ট না, এটা যদি সিলিন্ডার হয় তাহলে কিন্তু হবে না, এটা শুধুমাত্র যদি গোলক টাইপের বস্তু বা স্ফেরিক্যাল বস্তু হয়, সেটা যদি একটা ফ্লুইডের ভিতর দিয়ে পড়ে, তখনই শুধুমাত্র আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। ঠিক আছে, এটা তো একটু তাহলে ডিফারেন্ট। অন্য বস্তুর জন্য ফর্মুলা কিরকম হবে, যেমন কিউব বা অন্য অবজেক্ট? আলাদা হবে। কেমন হবে এটার জন্য ফর্মুলা আমাদের ডাইরেক্ট নাই। অনেক ক্ষেত্রে তোমরা যখন হায়ার ক্লাসগুলোতে যাবা, এই জিনিসটা তখন আর ডাইরেক্ট একটা ফর্মুলা হয় না, এগুলা দেখবা যে এক্সপেরিমেন্ট করে করে ওরা বের করে যে কিসের কিসের সাথে রিলেটেড এই কনস্ট্যান্টটা কত হইলে পরে হিসাব মিলে। তো ওগুলাকে বলে ইম্পেরিক্যাল ইকুয়েশন। সো যখন তুমি বিভিন্ন শেপের হবে, ওগুলোর জন্য আর আলাদা আলাদা ফর্মুলা না দিয়ে অনেকটা এক্সপেরিমেন্টালি ফর্মুলাগুলো বানানো হয়েছে, ইম্পেরিক্যাল রিলেশন হিসেবে বা ইকুয়েশন হিসেবে কাজ করে। তখন এটার জন্য যেমন ফর্মুলাটা মানে 6 পাই দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে, এটা একটা মানে প্রপোর্শনাল রিলেশনই আছে। ওগুলোর ক্ষেত্রে ওরকম প্রপোর্শনাল না, মেবি ওখানে হইতে পারে যে v⁴ 2.5, ঠিক আছে, তারপরে ইটা টু দি পাওয়ার ধরো 1.222 এরকম। ঠিক আছে, সো ওই পাওয়ার গুলা তখন খুবই অদ্ভুত হয়, এবং ওগুলাকে আমরা বলি হচ্ছে ইম্পেরিক্যাল রিলেশন। ওকে, সো যদি এই পর্যন্ত আমরা বুঝে থাকি, তাহলে চলো আমরা পরের টপিকটা একটু যাই। আমরা জানি আমাদের টাইম একটু পিছিয়ে আছি আমরা, বাট আমার মনে হয় আমরা শেষ করতে পারবো। আহ সেটা হচ্ছে আমরা অন্তবেগ এই টপিকটা শেষ করি আজকে। অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি, অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি। আচ্ছা, সো তোমাদের কাছে প্রথম যে কোয়েশ্চেনটা, ধরো পাশাপাশি তিনটা বিল্ডিং আছে, তিনটা বিল্ডিং এ তিনজন দাঁড়ায় আছে, এটা হচ্ছে অনন্ত জলিল, এটা হচ্ছে সালমান খান, আর এটা হচ্ছে শাহরুখ খান। এমন সময় মেঘ থেকে বৃষ্টি পড়া শুরু হইলো। তো আমাকে বলতে পারবা কে বেশি ব্যথা পাবে? মাথায় বৃষ্টি যদি পড়ে, বৃষ্টি পড়লে কে বেশি ব্যথা পাবে? বৃষ্টি পড়লে অনন্ত জলিল। অনন্ত জলিল। মাথায় কে বেশি ব্যথা পাবে? অনেকে বলছে অনন্ত জলিল, কারো কি মনে হয় যে শাহরুখ খান বেশি ব্যথা পাবে? সবাই সমান। হ্যাঁ, আমার মনে হইতেছে। শাহরুখ খান বেশি, আর কে জানি বললো সবাই সমান। স্যার আমি সবাই সমান ব্যথা পাবে। হ্যাঁ, অ্যান্সার অ্যান্সার হচ্ছে সবাই সমান ব্যথা পাবে। কেন সবাই সমান ব্যথা পাবে? আচ্ছা, যারা স্যার একটা বলতেছিল সময় পরে গিয়ে সব বৃষ্টির ভেলোসিটি সেম হয়ে ভেলোসিটি আর যাবে। বাড়বে না। Exactly, এটাকে টার্মিনাল ভেলোসিটি বলে। আমি একটু বলি, নর্মালি মেঘ থেকে যখন বৃষ্টি পড়া শুরু করে, অল্প কয়েক মিটার পর্যন্ত বেগের মান বাড়তে থাকে, তারপরে বেগ সমান হয়ে যায়। নর্মালি অন্য বস্তুর ক্ষেত্রে কি হয়, ধরো একটা পাথর, পাথর কিন্তু উপরতে ছাড়লে যত নিচে যাবে বেগ বাড়ে, পাথরের বেগ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। সেই হিসেবে কিন্তু অনেকেই বলছে অনন্ত জলিল বেশি ব্যথা পাবে, কারণ পাথর ছেড়ে দিলে তো ভাই নিচে গেলে বেশি জোরে পড়তো, বেশি ব্যথা পাইতো। কিন্তু বৃষ্টির ক্ষেত্রে উই আর উই হ্যাভ টু কনসিডার ফ্লুইড ফ্রিকশন, এটা সিগনিফিকেন্ট হয়ে যায়। পাথরের ক্ষেত্রে বা বড় লোহার ক্ষেত্রে এটা একটু ইনসিগনিফিকেন্ট হয়, কারণ লোহা নিজে অনেক ভারী, কিন্তু বৃষ্টি কিন্তু নিজে অনেক ভারী না, ওর এমজি অনেক বেশি না। সেই তুলনায় দেখা যায় যে বাধাদানকারী যে ভিসকাস ফোর্স বা সান্দ্র বল, ওটা সিগনিফিকেন্ট হয়ে যায়। তো বৃষ্টির ক্ষেত্রে যেটা হয়, ও কিছু দূর পর্যন্ত গেলে ওর বেগ বাড়ে, তাই না? যত উপর থেকে নিচে পড়বে তত বেগ বাড়ে, বেগ বাইরে বাইরে, বেগ যেহেতু বাড়তেছে, এই যে F=, একটু আগে আমরা কি দেখছি বলতো, 6πr⁴ একটা ফর্মুলা দেখলাম না, যে এই যে এখানে দেখো ভি যত বাড়ে এফ কিন্তু তত বাড়বে। তাহলে বৃষ্টি যখন পড়া শুরু করবে, একটু একটু বেগ বাড়বে, বাধাদানকারী বলও বাড়তে থাকবে, ফোর্সও বাড়তে থাকবে। একটা পর্যায়ে দেখা যায় বৃষ্টি যখন পড়তে থাকে, এই বাধাদানকারী উপরের বল আর নিচের বল এমজি যেটা, এটা ইকুয়াল হয়ে যায়। আরো একটা ফোর্স আছে এখানে, যেটাকে তোমরা 9-10-এ পড়ছো, বুয়েন্ট ফোর্স বা সান্দ্র বল, ওইটাও কাজ করে। কারণ এখানে আমি বলতে পারি বৃষ্টি যখন পড়বে তখন সে আর বাতাসকে, প্লবতা। প্লবতা, হ্যাঁ, প্লববল বা তোমার হচ্ছে, সরি হ্যাঁ প্লববল, সান্দ্রবল বলে ফেলছি বোধহয়। বুয়েন্ট ফোর্স বা প্লববলও কাজ করে। প্লববল কখন কাজ করে তোমরা পড়ছিলা 9-10-এ? আমি যখন পানিতে নামি তখন তো প্লববল কাজ করে। আমি পানিতে নামার ফলে কি, পানিকে কিছুটা সরাই, যতটুকু সরাই ততটুকু পানির ওজনের সমান ওজন আমার কমে যায়, ওয়েট কমে যায়। তো এখানেও পানি যখন বাতাসের ভিতর দিয়ে পড়ে, তখন তো পানির
ওই খণ্ডটা কিন্তু কিছুটা বাতাসকে সরায় অবস্থান করতেছে, তাহলে অপসারিত বাতাসের ওজন বা ডিসপ্লেসড এয়ারের ওয়েটের পরিমাণ ওয়েট ওর কমে যায়, যদিও এটা খুবই সামান্য, খুবই কম, তারপরে ওটা আমরা ক্যালকুলেশনে রাখবো। ঠিক আছে, তাহলে এখানে যখন পানির ফোঁটা পড়তে থাকে তখন নিচে কাজ করে এমজি, উপরে কাজ করে প্লববল বা বুয়েন্ট ফোর্স, আর উপরে আরো একটা বল কাজ করে, সেটা হচ্ছে বাধাদানকারী ভিসকাস ফোর্স বা ফ্লুইড ফ্রিকশন, বা যেটাকে আমরা সান্দ্র বল বলতেছি। ফলে উপরে দুটা ফোর্স কাজ করে, নিচে একটা ফোর্স। তো যত বেগ বাড়তে থাকে উপরের ফোর্সটা বাড়তে থাকে, এক সময় দেখা যায় উপরের আর নিচের ফোর্স সমান হয়ে যায়। তখন আমরা জানি নিউটনের প্রথম ল কাজ করা শুরু করে, যদি নেট বল শূন্য হয়, ইফ নেট ফোর্স ইজ জিরো, অবজেক্ট অ্যাট রেস্ট রিমেইনস অ্যাট রেস্ট, স্থির বস্তু স্থির থাকে আর গতিশীল বস্তু সমান বেগে চলতে থাকে, মুভিং অবজেক্টস মুভ এট ইউনিফর্ম স্পিড। তো যেই মুহূর্তে উপরের বল নিচের বল সমান হয়ে যায়, ওটা সমবেগে পড়তে থাকে। এই সমবেগে পড়তে থাকার ফলে দেখবা যে এই জায়গা থেকে এই পর্যন্ত আসছে, বেগ আস্তে আস্তে বাড়ছে, কিন্তু এরপরে আর বেগ বাড়তেছে না, এরপর দেখা যাবে সমান বেগে পড়বে। তাহলে আমি বলতে পারি যে শাহরুখ খানের মাথায়ও যে বেগে পড়তেছে, অনন্ত জলিলের মাথায়ও একই বেগে পড়তেছে, এবং যেই বেগটা অর্জন করছে এটাকে অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি বলে। সো অ্যাকচুয়ালি, এবং তোমরা এটা সবাই খেয়াল করছো, 20 তলার ছাদে দাঁড়াইলেও বৃষ্টিকে যেভাবে পড়তে দেখি, নিচতলায় থাকলেও কিন্তু অলমোস্ট একই রকম বেগেই পড়ে। আমি কিন্তু মনে হয় না যে নিচে গেলে বেগ বেড়ে যাচ্ছে। 100 তলার ছাদে থাকা অবস্থায়ও তুমি দেখবা বৃষ্টি একই বোরিং ওয়েতেই পড়তেছে। সো আসলে খুব একটা ভেরিয়েশন থাকে না, কারণ মেঘ থেকে 3-4 মিটার পর্যন্ত নামা পর্যন্ত বেগ বাড়ে, তারপরেও ইউনিফর্ম স্পিড বা সমবেগে পড়তে থাকে। ইনফ্যাক্ট মানুষও যদি উপর থেকে পড়তো, বিশেষ করে 10, 15, 20 কিলোমিটার উপর থেকে, মানুষও কিন্তু যত নিচে যাবে ফ্লুইড ফ্রিকশন বাড়বে, বাতাসের ফ্রিকশন। যদিও পানি পড়ার ক্ষেত্রে, বৃষ্টি পড়ার ক্ষেত্রে যতটুকু সিগনিফিকেন্ট, মানুষ পড়ার ক্ষেত্রে একটু ইনসিগনিফিকেন্ট হবে, বাট একদম ইনসিগনিফিকেন্ট হবে তা না। তোমরা কখনো এই যে আশিক চৌধুরী, তোমরা খেয়াল করছো কিনা জানি না, আমাদের যে প্রেজেন্টেশন দিছিল, বিডার চেয়ারম্যান সব, কি বলে, যেটা খুবই সমাদৃত হয়েছিল, আশিক চৌধুরী কিন্তু একটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড আছে। কেউ কি বলতে পারবা কি ওয়ার্ল্ড রেকর্ড আছে ওর? স্যার কি আশিক যেন চৌধুরী, স্কাই জাম্প করছিল বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে। নো, হ্যাঁ, বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে স্কাই ডাইভ করছিল। মানে কত জানি, 12,000 না 14,000 ফিট উপর থেকে ও হচ্ছে লাফ দিছিল। লাফ দিয়ে ও পড়ছে, পরে হচ্ছে মাটিতে পড়ার আগে হচ্ছে কি বলে তোমার প্যারাসুট ওপেন করে। তো তোমরা কখনো স্কাই ডাইভে খেয়াল করছো উপর থেকে যখন পরে, এটা সার্টেন টাইমে পরে মানুষ যে পড়তে থাকে ওটার বেগ যে বাড়ার কথা যেইভাবে, আমরা তো জানি উপর থেকে পড়লে জি এর কারণে, অভিকর্ষ ত্বরণ, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির কারণে কিন্তু বেগ বাড়তেই থাকার কথা, বাড়তেই থাকার কথা, বাড়তেই থাকার কথা। কিন্তু তুমি দেখবা যে ওই 15-20 হাজার ফিট উপর থেকে যখন পড়ে, কিছু দূর পর্যন্ত বেগ বাড়ে, তারপরে কি খেয়াল করছো বেগ যে বাড়ে এটা আর বোঝা যায় না কিন্তু। কেউ কি এটা খেয়াল করছো স্কাই ডাইভ যারা করে? এটা কখনো খেয়াল করছো এমনি করে পড়তে থাকে যে একটা সার্টেন টাইম পরে তোমার মনে হবে না যে পৃথিবীর সারফেসে ও বেগে যে বাড়ায় বাড়ায় আসতেছে, এরকম মনে হবে না, মনে হবে যে একই রকম বেগে পড়তেছে। সো ইভেন মানুষের ক্ষেত্রেও এই টার্মিনাল ভেলোসিটি বা অন্তবেগ ওয়ার্ক করা শুরু করে যখন তুমি অনেক উপর থেকে ফেলাবা। কিন্তু 10 তলার ছাদ থেকে ফেলাইলে কিন্তু হবে না, কারণ 10 তলার ছাদে ওই টার্মিনাল ভেলোসিটি অর্জন করার আগেই ও মাটিতে পড়ে যাবে। কিন্তু 25-30 হাজার ফিট উপর থেকে যদি তুমি ছেড়ে দাও, তখন দেখা যায় যে বেগ বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, সান্দ্র বল বাড়তেই থাকে, কারণ বেগের সাথে সান্দ্র বল বাড়ে। একটা পর্যায়ে উপরের নিচের বল সমান হয়ে দেখা যায় ও সমবেগে পড়তে থাকে। ঠিক আছে, সো তাইলে চলো আমরা এটা যদি একটু দেখি এখানে, টার্মিনাল ভেলোসিটি, বৃষ্টির এক্সাম্পলটা দিয়ে আমরা হচ্ছে পুরো থিওরিটাকে দেখার চেষ্টা করব। ধরো এটা হচ্ছে মেঘ, প্রথম যে বৃষ্টির ফোঁটাটা পড়ছে, ধরো একদম জিরো ভেলোসিটি, এটার বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, তখন ওর উপর কিন্তু একটা ফোর্সই কাজ করতেছে। সরি, একটা না, দুইটা, একটা হচ্ছে নিচে এমজি আর উপরে খুবই ছোট্ট একটা বল, যেটাকে আমরা প্লব বল বলি বা বুয়েন্ট ফোর্স বলি। বুয়েন্ট ফোর্স হচ্ছে অপসারিত বাতাসের ওজনের সমান হবে, ডিসপ্লেসড এয়ারের ওয়েটের সমান হবে। তো যখন প্রথমে পড়তেছে পুরোটাই হচ্ছে মোস্টলি কি বলতো এমজি, এটাকে আর একটু বড় করে দিই আমরা, এমজিটা সিগনিফিকেন্টলি বড়। আর এখানে এফ ভির ভ্যালু জিরো, এফ ভির ভ্যালু জিরো। কেউ কি বলতে পারবা কেন এফ ভির ভ্যালুটা জিরো হবে এখানে? একদম যখন মেঘ থেকে কেবল পড়া শুরু করলো, যখন ভেলোসিটি জিরো, তখন এফ ভিও জিরো, বলো তো কেন? ভিসকাস ফোর্স বা সান্দ্র বল কেন জিরো? কারণ ফর্মুলা হচ্ছে 6 পাই r ইটা ভি। তাহলে ভি যত বাড়ে এফ ভি তত বাড়ে। ভি যদি জিরো হয় এফ ভি তো জিরো, তাহলে শুরুতে তো জিরো ছিল, জিরো থাকা মানে ফ্লুইডের কোনো ফ্রিকশন নাই। এরপরে আসো,
কিছুক্ষণ পরে ও তো নিচে যাবে, তাই না? আমরা একটু সাইডে সাইডে করে আঁকতে থাকবো। নিচে গেছে, এই যে নিচে, এইখানে কি ওর বেগ শূন্য হবে, নাকি নেট বল নিচে থাকার জন্য ওর ত্বরণ হবে, অ্যাক্সেলারেশন হবে, যেহেতু নিচে নেট ফোর্স আছে, অ্যাক্সেলারেট করে ওর ভেলোসিটি বা বেগের মান একটু বেড়ে যাবে। ধরলাম এখানে ওর বেগের মান আছে, এখানে ধরো বেগের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এইখানে থাকা অবস্থায় ওর উপর কি কি ফোর্স আছে আমরা যদি একটু আলোচনা করি, আমরা কি বলতে পারি ওর উপর আগের মতোই এমজি কাজ করতেছে, ওই সেম পরিমাণ, এখানে যতটুকু এমজি ছিল এখানেও একই পরিমাণ এমজি আছে। এখানে যতটুকু বুয়েন্ট ফোর্স ছিল বা প্লববল ছিল, এখানেও একই পরিমাণ প্লববল থাকতে হবে। কিন্তু অ্যাডিশনালি এখানে আরেকটা বল তৈরি হবে, সেটা হচ্ছে কি বল বলো, বলো কি বল কাজ করবে এখানে অ্যাডিশনালি? ভিসকাস ফোর্স। হ্যাঁ, ডিসকাস। কারণ এখানে ভেলোসিটি জিরো জিরো ছিল, এখানে তো আর ভেলোসিটি জিরো না। তাহলে এখানে একটা বল কাজ করা শুরু করবে, এখানে হচ্ছে ভিসকাস ফোর্স কাজ করা শুরু করবে। এখন ধরো আমরা এগুলোর মান নেই, কিছু মান নিলে আমাদের জন্য সুবিধা হবে। এটা ধরো 100, আর প্লববল ধরো 1, তাহলে এখানেও এটা কি 100, আর এখানে বুয়েন্ট ফোর্স বা প্লববল 1 আর ভিসকাস ফোর্স ধরলাম 5। তাহলে দেখো 5 + 1 উপরে হচ্ছে 6 আর নিচে 100, তাহলে এখনো বলো তো লব্ধি বা রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে থাকবে? নিচের দিকে। নিচের দিকে। রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি নিচে থাকলে বেগের মান কি সেম থাকবে, নাকি ত্বরণের জন্য বেগ বেড়ে যাবে বলো? বেগ বেড়ে যাবে। বেগ বেড়ে যাবে। তাহলে আমি বলতে পারি কিছুক্ষণ পরের ছবিটা হবে ও এখানে চলে আসছে, ওর বেগ হয়ে গেছে এখন ধরো 5 মিটার পার সেকেন্ড। এখনো নিচে এমজি রয়েছে যেটার ভ্যালু হচ্ছে 100, উপরের দিকে কি রয়েছে, বুয়েন্ট ফোর্স যেটা 1। এবার বলো তো এফভির ভ্যালু আগে 5 ছিল, এখন কি 5ই থাকবে নাকি আরো বেড়ে যাবে? যেহেতু বেগের মান বাড়ছে, বেগ বাড়লে পরে ভিসকাস ফোর্স বেড়ে বা যাবে। প্লব, সরি, সান্দ্র বল বেড়ে যায়। তাহলে এখানে ধরো এটা হয়ে গেছে 49 নিউটন। 49 নিউটন। এখন বলো তো নিচে 100 উপরে 50, তাই না, দুইটা যোগ করে এখনো নেট বল কোন দিকে রয়েছে বলো? নিচের দিকে রয়েছে, নেট ফোর্স নিচের দিকে রয়েছে। তাহলে এখনো ওর ত্বরণ হবে, ত্বরণ হয়ে বেগ বাড়বে, ত্বরণ হয়ে ওর বেগ বেড়ে গেল। ধরলাম ও আরেকটু নিচে গেছে, এখানে বেগ হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড যখন হয়েছে তখনও নিচের দিকে 100 নিউটন, যেটা এমজির ভ্যালু, উপরের দিকে বুয়েন্ট ফোর্স যেটা হচ্ছে 1 বা প্লববল, আরেকটা ফোর্স যেটা হচ্ছে আমাদের প্লববল। এটা কি আর আগের মতোই আছে নাকি আরো বাইরে যাবে বলো? ভিসকাস ফোর্স কি আরো বেড়ে যাবে না? একটু বেশি বড় দিয়ে ফেলেছিলাম, সরি। এই লেন্থ যদি 100 হয়, এই লেন্থ 49, ঠিক আছে। এই লেন্থ যদি 100, এইখানে ধরো ভিসকাস ফোর্স আরো বাড়লো কেন? সান্দ্র বলটা বাড়লো কারণ বেগ বেড়ে গেছে। ধরলাম এবার সান্দ্র বল হয়ে গেছে 99। এবার বলো তো উপরে কত নিউটন ফোর্স হয়েছে? 100। নিচেও কত রয়েছে? 100। যেমন এইখানে দেখো, এখানে নেট ফোর্স ছিল হচ্ছে 6, আর এখানে 194। এইখানে নেট ফোর্স হবে হচ্ছে 50, রাইট? আর এইখানে নেট ফোর্স কত হবে বলো, উপরে নিচে ফোর্স মিলায়? Zero। জিরো না? নিচে 100, উপরে 99 + 100। বলো তো নেট ফোর্স জিরো হলে নিউটনের সূত্র কি বলে? ইউনিফর্ম ভেলোসিটি থাকবে। স্যার হ্যাঁ, স্থির বস্তু গতিশীল স্থির বস্তু। আর গতিশীল বস্তু ইউনিফর্ম ভেলোসিটিতে চলবে। তাহলে এরপরে কিছুক্ষণ পরে কি এটার বেগের মান আর বাড়বে নাকি সেমই থাকবে, কি মনে হয় বলো? সেম থাকবে। এবং সেমই। নিচে এমজি 100ই থাকতেছে। আর যেহেতু একবার ভি কনস্ট্যান্ট হয়ে গেছে, ভি তো কনস্ট্যান্ট হলে আর এফভির মানও চেঞ্জ হবে না। এফভির মানও কত হয়ে গেছে বলো তো, কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে দেখো উপরে থাকলো হচ্ছে FB + FV, এটার মানও কিন্তু 100। তাহলে নিচেও 100, উপরেও 100, নেট বল আবারও শূন্য। তাহলে গতিশীল বস্তু সমবেগে চলবে বা ইউনিফর্ম স্পিডে চলতে থাকবে। তো এটাই ঘটনা ঘটে। মেঘ থেকে কিছু দূর পর্যন্ত বৃষ্টির বেগ বাড়ে, তারপরে আর বাড়ে না, এটা ইউনিফর্ম স্পিড বা অন্তবেগে পড়তে থাকে, টার্মিনাল ভেলোসিটিতে পড়তে থাকে। এই যে ফাইনালি যে বেগটা অর্জন করলো, এই বেগটাকে আমরা বলি অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি, যেটা আর বাড়ে না। অন্তবেগ অবলিক হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। খুবই মজার একটা জিনিস কিন্তু আমরা শিখলাম যে ফ্লুইডের ভিতর দিয়ে বা একটা প্রবাহের ভিতর দিয়ে যখন আরেকটা প্রবাহী পড়ে, তখন একটা পর্যায়ে যায় আর বেগ বাড়ে না। সলিড পড়লেও একই হবে, একটা পর্যায়ে যায় আর বেগ বাড়ে না। তোমরা কি কখনো খেয়াল করছো টাইটানিক মুভির মধ্যে জাহাজটা যখন ডুবে, তুমি দেখবা প্রথমে খুব দ্রুত যাইতেছে জাহাজটা,
তারপরে মুভির একটা দৃশ্যে খেয়াল করছো কিনা জানি না, যে জাহাজটা যে পরের দিকে যায় আর বেগ বাড়ে না, একটা সার্টেন টাইমের পর এটা সমবেগে পড়তে থাকে, ইউনিফর্ম স্পিডে পড়তে থাকে। ইট ইজ কল্ড টার্মিনাল ভেলোসিটি। কেন সমবেগে পড়ে? কারণ ওই যে নিচে এমজি, উপরে দুটা ফোর্স থাকে, একটা হচ্ছে প্লববল যেটা তোমরা 9-10-এ শিখছো, বুয়ান্ট ফোর্স, আর একটা হচ্ছে ভিসকাস ফোর্স। এই ভিসকাস ফোর্স আর প্লববল মিলে যখন দুইটা মিলে এমজি সমান হয়, তখন ওর আর স্পিড গেইন হয় না, স্পিড একই থাকে। সঞ্জিত, বুঝতে পারছো? ভেরি ইন্টারেস্টিং একটা ফেনোমেনা। আন্তারা, বুঝছো? প্রার্থনা, তারপরে হৃদিতা। স্যার এখানে তো এগুলি সব স্যার মুক্তভাবে পড়তে হবে। যদি স্যার আমি এক্সটার্নাল ফোর্স দিয়ে পড়ি তাহলে কি এই জিনিসটা সেম থাকবে? না না, এক্সটার্নাল ফোর্স থাকবে না। এক্সটার্নাল ফোর্স শুধু গ্র্যাভিটি আছে, এমজি আছে। শাহরিয়ার কবির ভাই, তুমি বুঝতে পেরেছো? জি ভাইয়া। এই কলেজে কি এই টপিক পড়াইছে তোমাদের এখনো? হ্যাঁ ভাইয়া, পড়াই ফেলছে। আচ্ছা, ওকে, ভেরি গুড। এইবার আসো এটার ম্যাথমেটিক্যাল জিনিসটা আমরা একটু দেখে ফেলি। বলো তো, অন্তবেগ যখন অর্জন করে, অন্তবেগ যখন অর্জন করে বা when terminal velocity is achieved, দেখো তো নিচের দিকের ওয়েট আর উপরের দিকের কোন কোন বলের সামেশনের সমান হয় বলো তো? নিচের এমজি উপরের কোন দুইটা ফোর্সের সমান হয় বলো? স্যার প্লবতা স্যার আর প্লবতা সান্দ্রতা। আর সান্দ্রতা বল। এফবি প্লাস এফভি বলা যায়। এফবি হচ্ছে বুয়েন্ট ফোর্স, এফবি হচ্ছে ভিসকাস ফোর্স, প্লববল আর হচ্ছে সান্দ্র বল। তাহলে এখানে লেখা যায় না যে এমজি বুয়েন্ট ফোর্স, বুয়েন্ট ফোর্স মনে আছে রো ভিজি ছিল, মনে পড়ে 9-10-এ পড়ছিলা? জি বুয়েন্ট স্যার। ফোর্স হচ্ছে রো ভিজি। আর এখানে এফ ভি কে কি লেখা যায়? 6 পাই আর ইটা ভি। বলো তো কেন 6 পাই আর ইটা ভি লেখা যায়? আমরা ওই যে দেখছি গোলক টাইপের যে কোনো কিছু যখন পড়ে, সান্দ্র বল হয় হচ্ছে 6 পাই আর ইটা ভি। আচ্ছা, কে বলতে পারবা এই রোটা কার রো? এই যে প্লববল যেটা, বুয়ান্ট ফোর্স যেটা, এই রোটা কার রো? এটা কি বস্তুর রো নাকি যে তরলের রো। তরলের? এটাকে আমরা বলতে পারি যেই ফ্লুইডের ভিতর দিয়ে পড়তেছে সেই ফ্লুইডের ডেনসিটি। এটা হচ্ছে ফ্লুইডের ঘনত্ব বা প্রবাহীর ঘনত্ব। আমরা জানি প্লববল হচ্ছে অপসারিত বাতাসের ওজনের সমান হবে, বাতাসটা প্রবাহী এখানে, তাহলে আমরা ফ্লুইডের ডেনসিটির সমান। বাবা, এম কে লেখা যায় ঠিক একইভাবে রো ভি লেখা যায়। আচ্ছা, এখানে একটা কথা একটু বলা দরকার। এইগুলো হচ্ছে ভলিউম, ভলিউমের ভি, আয়তন, আর ওটা হচ্ছে ভেলোসিটির ভি। আচ্ছা বলো তো এই রোটা কার রো? এটা কি ফ্লুইডের নাকি গোলকটার? গোলক স্যার। গোলকটার। এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করতেছি, এস ফর স্ফেয়ার। এই যে ওজনটা, ওজনটা কি ওই গোলকের ওজন না? গোলকের ওজন বৃষ্টির পানির ওজন, তাহলে এটা হচ্ছে রো এস, ঠিক আছে, আর এটা হচ্ছে রো এফ। উই আর অলমোস্ট দেয়ার। এবার আসো, রো এস। আয়তন, যেহেতু এটা গোলক, তাহলে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এখানেও রো এফ 4/3 পাই আর কিউব প্লাস 6 পাই আর ইটা ভি। এখন আমাদের মনে আছে আমরা বের করতে চাচ্ছিলাম অন্তবেগের রাশিমালা বা টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা। তাহলে দেখো শুধু এই ভিটা যেটা, এই ভিটাকে কিন্তু আমি টার্মিনাল ভেলোসিটি বা অন্তবেগ বলতে পারি, টার্মিনাল ভেলোসিটি বা অন্তবেগ। তাহলে ওই ভিটাকে আমরা বের করব কিভাবে? বের করা যায়, আমরা একটু সাইড চেঞ্জ করি। যেমন দেখো 4/3 পাই আর কিউব কমন নিলে রো এস মাইনাস রো এফ ইন্টু জি লেখা যায়, রাইট? জিও কমন নেওয়া যায়, 4/3 পাই আর কিউব আর জি কমন নিছি, রো এস মাইনাস রো এফ ইকুয়াল টু লেখা যায় 6 পাই আর ইটা ভি। আমি যদি কাটাকাটি করি, এই আর 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 কিউব কাটাকাটি করলে আর স্কোয়ার থাকে, আর কোনো কিছু কাটাকাটি করা যায় না। তাহলে দেখো তো ভি সমান সমান কি দাঁড়াবে? নিচে 6 পাই, আচ্ছা পাই পাইও কাটাকাটি করা যায়, রাইট? পাই পাই কাটাকাটি করা যায়, তাহলে নিচে 6 থাকে, উপরে হচ্ছে 4/3 আর স্কোয়ার রো এস মাইনাস রো এফ ইন্টু জি। আর এখানে 6 এর সাথে ইটা আছে, এই যে 6 ইটা।
তো উই আর অলমোস্ট দেয়ার, আমাদের কাজ প্রায় শেষ। এখানেও একটু কাটাকাটি করা যায়, তাই না? দেখো এখানে 4/3 আছে, তাহলে আমরা যদি একটু কাটাকাটি করি, এখানে 4 কাটাকাটি করলে 2, আর এটা কাটাকাটি করলে 3। তাহলে দেখো এখান থেকে যেটা আসে, 2 থাকে উপরে, বি সমান সমান লেখা যায় 2/9 ইটা। কেমনে লিখলাম দেখো, ওই যে উপরে 2 ছিল আর 3 × 9, তাহলে 2/9 ইটা, এখানে r² রো এস মাইনাস রো এফ ইন্টু জি। এইটাই হচ্ছে আমাদের অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা। অনেকে এটাকে ভিটি আকারে লেখে, 2/9 ইটা রো এস মাইনাস রো এফ ইন্টু, আচ্ছা r² আছে একটা, r² ইন্টু রো এস মাইনাস রো এফ ইন্টু জি। তো এটা ফর্মুলা একটু মুখস্থ রাখতে হবে, উপায় নাই। এখানে দেখো বোঝাই যাইতেছে যে যত বড় সাইজের হবে তত টার্মিনাল ভেলোসিটি বড় হবে। মানে বৃষ্টির ফোঁটা যদি ছোট না হয়, রেডিয়াসটা বড় হয়, ওটা আরো বেশি বেগে পড়বে। কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টি তো একই রকম সাইজের হয়, তবে শিল পড়লে ব্যথা বেশি লাগে, কারণ শিলের সাইজটা বড় হয়। তো ওইটার আর এর ভ্যালু বেশি হয় দেখে ওইটার অন্তবেগটা বা টার্মিনাল ভেলোসিটিটা বেশি হয়। আচ্ছা, এখানে আমাদের সবার পরিচয়গুলো খেয়াল রাখবে। রোএস হচ্ছে যে স্ফেয়ারটা পড়তেছে, রোএফ হচ্ছে যে ফ্লুইডের ভিতর দিয়ে পড়তেছে। কখনো কখনো একটা লোহার গোলক পানির ভিতর দিয়ে পড়তে পারে, সেক্ষেত্রে রোএফটা 1000 হবে যে পানির ভিতর দিয়ে পড়লে, রোএসটা হবে লোহার গোলক 7800 হবে তার ডেনসিটি। কখনো যদি পানি বাতাসের ভিতর দিয়ে পড়ে, পানির ঘনত্বটা আসবে রোএস এর মধ্যে, বাতাসের ঘনত্বটা আসবে হচ্ছে রোএফ এর মধ্যে। কার ভিতর দিয়ে পড়তেছে এটা হচ্ছে রোএফ, যে পড়তেছে যে স্ফেয়ারটা পড়তেছে ওটা হচ্ছে রোএস। জি তো জানি এটা হচ্ছে ওই আঠালো ধর্ম যে মাধ্যমের ভিতর দিয়ে পড়তেছে। তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা একদম ফাইনাল ভেলোসিটি কত হবে এটা বের করে ফেলতে পারি। সবাই কি ক্লিয়ারলি এই থিওরিটা বুঝছি কিনা? এটা কিন্তু অ্যামেজিং একটা থিওরি। এর স্যার মধ্যে দেখো, বৃষ্টির কণা কি স্যার পানির ডেনসিটি ধরবো? বৃষ্টির কণা অবশ্যই পানির ডেনসিটি, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে স্যার রো এস এর পড়বে না এটা? হ্যাঁ, বৃষ্টি হইলে রোএস, আর বাতাসের ভিতর দিয়ে পড়তেছে তাহলে রোএফ, রোএফ এর ভ্যালু হবে বাতাস। আর আচ্ছা যদি লোহার গোলক বা টাইটানিক জাহাজ যদি গোল হইতো, তাহলে চিন্তা করো টাইটানিক জাহাজেরটা হবে রোএস গোল যদি হয়, আর পানির ভিতর দিয়ে পড়লে ওইটা হবে, পানি হবে হচ্ছে রোএফ। কথা বুঝতে পারছো? রো জি এস স্যার। মনে রাখবা, এস মিনস স্ফেয়ার, যে গোলকটা পড়তেছে সেটা পানির হইলে পানির হবে, পানির ঘনত্ব এখানে বসাবা। সেটা যদি লোহার হয় তাহলে লোহার ঘনত্ব এখানে বসাবা। যার ভিতর দিয়ে পড়তেছে এটা হচ্ছে রো এফ। ওকে। আমার মনে হয় আজকে আমরা অনেক কিছু অ্যাচিভ করছি অনলাইন ক্লাস হিসেবে। আমরা বেশ ভালো ভালো কিছু থিওরি টিউরি দেখে ফেলছি। সবাইকে মোটামুটি বুঝতে পারছি? তৌসিফ, তারপরে তিতলি, জারিন, সুবা, সামিরা, বুঝছো? স্যার সান্ড্রদা বলের উপর টেম্পারেচার প্রেসারের প্রভাব পড়াবেন না? হ্যাঁ, এগুলো পড়াবো। এগুলা মানে আমরা বাকিগুলা ক্লাসে দেখাবো আর কি। আমার টার্গেটটা ছিল আজকে হচ্ছে এই অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটিটা দেখানো। আমি খুবই হ্যাপি, বাংলা ভার্সনের সবচেয়ে বেশি অ্যাটেন্ডেন্স পাইছি আজকে। ইংলিশ ভার্সনের পোলাপান মানে টেকেন ফর গ্রান্টেড ধরে নিছে। দিস ইজ নট গুড। ওকে, থ্যাংক ইউ। তাহলে সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আমাদের সামনাসামনি অফলাইন ক্লাসে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রবি মঙ্গল ব্যাচের কালকে ক্লাস আছে, so কালকে দেখা হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।